প্রিয় দর্শক, আমি সময় ইসলাম ম্যাকডাসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় অবশ্যই বাজেট। বাজেট বড় গোলমেলে জিনিস, কিন্তু এই গোলমেলে এবং কঠিন জিনিসটাকে আমরা খুব সহজ করে জানতে চাইবো। কারণ বাজেট বলতে আমরা বুঝি আমার যা আয় সে অনুযায়ী ব্যয়। আমার আয় হবে এতটুক, ব্যয় করব এত বড়, সেটা যদি আমাকে একদম ক্রস করে যায় তাহলে আয় ব্যয়ের যে বিশাল ঘাটতি থাকে সেখানে একটা বিরাট ঘাপলা তৈরি হয়। এবং এই ঘাপলাটার সমস্যার সমাধানটাকে কি করে করব সেটা নিয়ে আমরা কথা বলবো। আর সবচেয়ে মোটা দাগে বাজেট বলতে আমরা একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে একটা দেশের অর্থনীতি কিভাবে চলবে তার রোডম্যাপটাই হচ্ছে এক বছরের জন্য আজকে যে 8 লাখ কোটি টাকার বাজেট হলো সেটাই মূলত। কিন্তু আছে, সেটা একটু দেখে বলতে হবে। সেটি হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো মূল্যস্ফীতি কমানো, জিনিসপত্রের দাম কমানো, বিদেশি মুদ্রার রিজার্ভ পতন ঠেকানো, টাকার বিনিময় হার ধরে রাখা, অর্থনীতির যে সমস্ত ইন্ডেক্স অর্থাৎ সূচকগুলো আছে সেগুলোকে তার ট্র্যাকে ফেরানো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা ছাড়াই আরও একটি বছরের আরও একটি বাজেট পেশ করলো বাংলাদেশ সরকার। সুতরাং এ নিয়ে আমাদের কথা বলতে হবে। ইস্যু আমাদের এবারের বাজেট। অতিথি আমাদের শাদাব আকবর চৌধুরী লাবু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ। সঙ্গে আছেন তাবিদ আউয়াল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। দুজনকেই স্বাগত। এ পাশ থেকে শুরু করি। লাবু চৌধুরী, শুরুতেই তো বলবেন, পলিটিক্যাল যদি জায়গাতে যাই তাহলে আজকে আমরা কি দেখব? বিএনপি অর্থাৎ আপনার দল বলেছে এটা জনবান্ধব বাজেট হয়নি, এই বাজেটে জনগণের কোনো রায় আসবে না, প্রতিফলন হবে না ইচ্ছার। এবং এইখানে যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা অর্থাৎ বিদেশ থেকে লোন নেওয়া হবে, জনগণের পকেট থেকে সেই লোনটা শোধ করা হবে। এবং এটা একটা গোজামিলের বাজেট। মূল্যস্ফীতি এটা একদম কমে হচ্ছে, যেটা সর্বনাশ। অর্থাৎ সব দিক দিয়ে বলা হচ্ছে আমাদের যে কাঁধে বাংলাদেশে এত বড় ঋণের বোঝা আছে সেটাকে কি করে মওকুফ করা হবে এবং ট্যাক্সের বোঝা বাড়বে। তো এইভাবেই আপনারা বাজেটটাকে দেখেছেন। এবং আমি যদি বলি, সরকারের যে মিত্র জোট আছে তারাও কিন্তু বলছে যে এই বাজেটটা জনগণের বাজেট হয়নি। তো বিরোধী পক্ষ, সরকারের মিত্র জোট সকলেই বলছে বাজেটটা ভালো হয়নি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সোমা, আপনাকে এবং প্রিয় দর্শক শ্রোতাদেরকে। দেখেন, এখানে বিরোধী বা পক্ষের এখানে কোনো ব্যাপার নেই, মানে বাস্তবতা হলো ব্যাপার। আমরা রাজনৈতিক দল থেকে বলেন বা সুশীল সমাজ থেকে বলেন বা কিছু বিশেষজ্ঞ থেকে বলেন, সবাই কিন্তু বলতেছি যে বাস্তবে মূল্যস্ফীতি যে হারে বাংলাদেশে বেড়ে আছে এবং সামনের দিকে বাড়ছে, ফরেন রিজার্ভ যেভাবে কমছে, আমাদের ইকোনমি যেভাবে শ্রিঙ্ক করছে, এটা তো বাস্তবতা। এখানে তো আর ডিবেটের কিছু নাই। সত্য কথা বলতেছি আমরা, তো সত্য কথা তো আর কারো বিরোধী বা পক্ষের কথা না, এটা দেশের পক্ষে কথা, দেশের জনগণের পক্ষে কথা। আপনি বাজেটটাকে যদি দেখেন, আমি সিম্পল আকারে বলি, একটা বড় প্রেশার আসছে সরকারের আয় বাড়ানোর জন্য। তো সরকারের আয় বাড়ানোর জন্য বিভিন্ন কারণে ডিবেট থাকতে পারে, কেন ভালো কেন খারাপ, কিন্তু জনগণের আয় বাড়ানোর জায়গাটা কই? জনগণের তো ব্যয় বাড়ায় দিচ্ছে একদিকে, এখন ওদের কাঁধে ঋণ চাপায় দিচ্ছে আরেকদিকে। তো সেই জায়গাটা আমরা আশা করছিলাম যে কিছুটা জনমুখী বাজেট হবে, কিছুটা জনগণের কল্যাণে একটা বাজেট হবে, কিন্তু বাজেটটা পুরোপুরি হয়ে গেছে সরকারের আয় বাড়ানোর জন্য। কিন্তু সরকার তো বলছে যে আমি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছি, 20টা পণ্যে উচ্চকর কমিয়ে দিয়েছি, অর্থাৎ এটা জনবান্ধব বাজেট। চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ। সরকার অনেক কিছু বলতে পারে, কিন্তু বাস্তবে বাজার কি বলে? বাজার বলে কোনো নিত্য প্রয়োজনীয় নিত্যর দাম কমে নাই। বাজার বলে যে প্রয়োজনীয় নিত্যর মান কমে গেছে, কিন্তু দাম কমে নাই অনেক অনেক ক্ষেত্রে। আর যদি বাজেটটা আপনি দেখেন, মূল্যস্ফীতি ঠেকানোর জন্য ওনারা বলতেছে যে ওনারা খরচ কমাবেন। ঠিক আছে, এটা মানে শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে বাজেটও কিন্তু সরকারের যে খরচ, সরকারের কোনো খরচ কিন্তু কমে নাই। সরকারের যে একটা রানিং যে খরচ সরকার চালানোর জন্য, ইন্টারেস্ট রেট যেটা দেখেন, ইন্টারেস্টের প্রিন্সিপাল এবং সুদের হার কিচ্ছু কমে না, বরং আরো বেড়ে গিয়েছে। এই বাজেট কার জন্য? যেটা সরকারের একজন এমপি বলেছে, এই বাজেটটা একটা সিন্ডিকেটের জন্য। আর এই বাজেটটা হলো এই গত 5 থেকে 8 বছর যে দুর্নীতি আর যে অব্যবস্থাপনা আমরা দেখেছি, সেটার এফেক্টটা এখন কিছুটা সরকার বাধ্য হয়ে এরকম বাজেট দিতে বাধ্য হচ্ছে। কারণ টাকা নাই, টাকা সব ইদার নষ্ট হয়ে গেছে বা বিদেশ চলে গেছে। তো টাকাটা আবার তহবিলে ফেরত আনার জন্য জনগণের থেকে ট্যাক্স বাড়াতে হবে। টাকাটা আবার ঋণ ফেরত দেওয়ার জন্য জনগণের ট্যাক্স দিয়ে আবার ঋণ ফেরত দিতে হবে। আর সরকারের যে মূল যে খরচ, পাবলিক আমাদের সেক্রেটারিদের যে বেতন ভাতা, গাড়ি বাড়ি সব যে বাড়িয়ে দিয়েছে, সেটাকে মেটানোর জন্য কিন্তু এখন তো টাকা ছাপতেছেন না। এটা ঠিক আছে, এটা একটা ভালো উদ্যোগ যে টাকা ছাপতেছেন না। টাকা নতুনভাবে না ছাপলে টাকাটা আসবে কোত্থেকে? জনগণের পকেট থেকে। এখন জনগণ সরকারকেও টাকা দিচ্ছে ট্যাক্স হিসাবে, জনগণ
সরকারি দলে কিছু লোকদেরকে টাকা দিতে বাধ্য হচ্ছে দুর্নীতির মাধ্যমে, জি অ্যান্ড জনগণ নন এনবিআর রেভিনিউ যেটাকে বলে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন, এই খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন, জনগণ ওভাবেও কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে। আর থার্ড হলো এই বাজেটটা ক্লিয়ারলি কিছু সরকারি মহলের ছাড়া কিছু সুপার রিচদের জন্য এই বাজেটটা, কিন্তু আমরা যেটা বারে বারে বলছি যে ডাইরেক্ট ট্যাক্সেশন আমরা চাই। আমরা যদি যে জায়গায় ট্যাক্সটা বাড়ানোর উদ্দেশ্য নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি, এটা ডাইরেক্ট ট্যাক্সেশন করতেছে না, ভ্যাটের মাধ্যমে এবং বাকি সব ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে ওনারা আয়টা বাড়ানোর চেষ্টা করতেছে। তার মানেটা কি? তার মানে সমানভাবে সবাই কর দিবে, যার আয় যাই হোক। মানে আমার যদি 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা আয় হয়, আমি যা কর দিব, যার 50 লাখ টাকা ভ্যাটের মাধ্যমে সমানভাবে দিচ্ছেন। কিন্তু আপনি যখন চিনি কিনেন বা বাসের টিকিট কিনেন বা সিনেমার টিকিট কিনেন, সমানভাবে আপনি ভ্যাট দিচ্ছেন, যেটা আমি দিচ্ছি, যেটা সাধারণ আরেকজন দিচ্ছে। বাট আমরা সবসময় বলে আসতেছি যে ডাইরেক্ট ট্যাক্সেশনটা একটু জোর দেন। ডাইরেক্ট ট্যাক্সেশনটা কি? যে যত আয় করবে সে তত বেশি ট্যাক্স দিবে, যে প্রতিষ্ঠান বেশি আয় করবে সে তত বেশি ট্যাক্স দিবে। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও এত কম, এটা তো বাস্তবতা, এটা তো সত্য কথা, এখানে তো বিরোধী বা পক্ষের কোনো কথা না। তো আমরা দেখতে চেয়েছিলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট ট্যাক্স নেটটা বাড়ান, যারা ট্যাক্স দিচ্ছে না তাদেরকে ট্যাক্সের ভিতরে মানে নিয়ে আসেন, যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদের ফাঁকিটা কমান। বরঞ্চ কি করতেছি আমরা কালো টাকাকে ওই জায়গায় আসবো, ওই জায়গায় আসবো, কিন্তু আমি সাদা বাবু চৌধুরী লাভ, উনি যেটা দাবি দেওয়ার যা বললেন সেখান থেকে আমি শুধু একটা জিনিসই নোটিস করলাম, এবারে যে বাজেটটা সেটা হচ্ছে একটা মানে রুটিন ওয়ার্ক রিশিডিউল করা, আহামরি কিছু নেই। এবং এই বাজেটটা গতবারেও যা শুনেছিলাম, বড়লোকের বাজেট, সাধারণ মানুষের এখানে কোনো কিছু ইচ্ছার প্রতিফলন হচ্ছে না, জনবান্ধব বাজেট না, সরকারের একটা নিজস্ব জায়গা তৈরি করার বাজেট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচককে। আমি এইটা কি আপনার মানে প্রশ্নটা কি আপনি যেটা ওটা আমাকে আপনাকে পাল্টা প্রশ্ন করতে হয় যে ইয়েটা প্রথম হচ্ছে যেটা আমি অর্থনীতিবিদ না, প্রস্তাব হয়েছে আজকে বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে, তারপর দীর্ঘ আলোচনার পরেই কিন্তু বাজেটটা পাস হয়। তো আজকে আমরা দেখছি যে যেই প্রস্তাবনা যেগুলো আছে সেটাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে প্রায় 30টা আইটেম যেগুলো আপনার দাম কমার কথা। আচ্ছা, আর আমরা দেখেছি যে ফ্রিজ বা এয়ার কন্ডিশন বা এই সমস্ত জিনিসগুলোর দাম বাড়ানো, কারণ এটা তো সাধারণ গরিব মানুষ বা তারা তো আর এটা ইউজ করে না। যারা ইউজ করে, যে একটা এসি কিনতে পারে, যে একটা ফ্রিজ কিনতে পারে, তার ট্যাক্স যদি বাড়ায় দেয় সেটাতে কোনো কিছু আসা যায় না, সেটাতে জনগণের কোনো সমস্যা হওয়ার কোনো কিছু নেই। আর যেই জিনিসটা আসে খুব হালকাভাবে, আমরা সবসময় আমি আসলে আমার ছোটবেলার থেকেই দেখছি যখন একটা বাজেট ঘোষণা হয়, আজ পর্যন্ত কোনো বাজেটে আমি দেখিনি বাজেট দেওয়ার সাথে সাথে বাজেটের বিস্তারিত ডিটেইলে কয়জন যাচ্ছে আমি জানি না, কিন্তু যখনই বিরোধী পক্ষ থাকে হয়তো দেখা যায় যে সবাই বুঝে না বুঝে যেটাই হবে, তখন কিন্তু এটা যে জনগণকে নিষ্পেষণ করার জন্য বাজেট, জনবান্ধব বাজেট হয়নি, এবং সব এই শ্লোকগুলো আপনার আসে। কিন্তু ডিটেইলে যদি আপনি আসেন বাজেটটা, এই যেটা আপনি যেটা বললেন সেটা হলো, ধরেন এখানে তো আর ধরেন জাদুর কাঠির কিছু নেই যে হঠাৎ করে আপনি নতুন কোনো কিছু একটা দেখবেন। যেই জায়গায় আছি আমরা, যেরকম এখন যেটা বলা হয়েছে যে যদি আমাদের অর্থনৈতিক বর্তমানে আমরা একটা চাপের মধ্যে আছি। না, আমি যেটা জানতে চাই, বাজেটে আলোচনাটা একটু সরাসরি করতে চাই। আপনি অর্থনীতিবিদ না, উনি অবশ্য ব্যবসায়ী, উনি ভালো করে বলতে পারবেন অর্থনীতির জায়গাগুলো, বাজেটের জায়গাগুলো। কিন্তু আমি যেটা জানতে চাই, আপনি বলছেন বাজেটে সাধারণ মানুষের জন্য একটা জায়গা রাখা হয়েছে, আমি সেই জায়গাটাই জানতে চাই যে যেখানে বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে 20টি পণ্যের উৎসকর কমানো হয়েছে, হ্যাঁ, সেখানে ওই যে দেশীয় উদ্যোক্তা কি কি আছে সব, কিন্তু আমার কথা হচ্ছে আপনি বলছেন জনগণের জন্য রাখা হয়েছে, কি কি রাখা হয়েছে? এই যে এই যখন আপনার জিনিস মূল্য কমে যাওয়া অর্থটা কি, এটার সুফলটা কে পাবে? জনগণ পাবে। ঘাটতি বাজেট তো 2,51,2,51 লক্ষ টাকা, সেই ঘাটতি বাজেট আপনারা কোত্থেকে মেটাবেন? ব্যাংক ঋণ কিংবা বিদেশ থেকে লোন করা? এখানেও আসছি, ঘাটতি বাজেট যখনই বাজেট দেওয়া হয় আপনারা দেখবেন যে প্রায় একটা ঘাটতি বাজেট থাকে, সেই ঘাটতি বাজেটটা বিভিন্ন জায়গা থেকে সেই বাজেটটাকে তারা মিট করার জন্য ফান্ড ব্যবস্থা করে। এখন এখানে আমার ভাই যেটা বললেন যে এই জন প্রতি আপনার ধরেন যে আমার ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, বা বিভিন্ন জিনিস যেগুলো অন্য জায়গায় যেসব জায়গায় যাই সবসময় একই কথা শুনি। আমরা কি আজ পর্যন্ত কোনো সময় যেই সরকারই থাকুক
আপনি কি কোনো একটা জনগণের কাউকে ডেকে বলেছেন যে তোমার জনপ্রতি তোমার কিন্তু এত টাকা তোমাকে দিতে হবে? জি। এটা হচ্ছে টোটাল যে ঋণটা নেওয়া হয় সেই ঋণটাকে যদি আপনি ডিস্ট্রিবিউট করেন পার ক্যাপিটা হিসাবে, তখন ওখানে আসে যে জনপ্রতি এত ঋণ। জি। এই সরকার যখন ঋণটা নিচ্ছে, সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করছে, সবকিছুর ভারসাম্য কিভাবে চলতে হবে, যে ড্রাইভিং সিটে আছে, যে সরকার চালাচ্ছে সে বুঝতে পারছে। জি। এবং জনগণকে কাউকে ডেকে এনে বলা হচ্ছে না যে ভাই তোমার ট্যাক্সটা কিন্তু জনপ্রতি এত বেশি হয়ে গেছে, আগামী মাসে তুমি এত টাকা করে দিবা। আর এই যে একটা জিনিস আসে যে পকেট থেকে দিচ্ছি, পকেটে দিচ্ছি মানে কি, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমিয়ে দেওয়ার জন্য উৎস কর থেকে কমানো হয়েছে, রাইট? তো সেটা যদি হলে সেটার এফেক্টটা সব জায়গায় পড়ছে। আচ্ছা, আপনার আমরা দেখেছি না, যাতে আমি ওটা আচ্ছা আপনি বিভিন্ন তো বলেন, খাতগুলো কিন্তু দেখেন, আপনার আমি খাতগুলো যে IT খাত জায়গাটা দেখেন, আপনি হ্যাঁ আইটি খাতের যাতে বিষয় সুবিধা হয়, হ্যাঁ, সেইটার কিন্তু জন্য আমার কথা কমানো হচ্ছে হয়েছে। আপনারা বলছেন কর্মসংস্থান, আপনারা বলছেন দুর্নীতি কমানো হবে, জি। আপনারা বলছেন যে কর্মসংস্থান বাড়ানো হবে, এবং আপনাদের যে ট্যাগলাইন সেটাতে কিন্তু আছে কর্মসংস্থান বাড়ানো জি। এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ। জি। কিন্তু আমার যে জায়গাটায় যে কর্মসংস্থান যখন আপনারা বাড়াতে চাইবেন, সেখানে তো যে সবচেয়ে বড় কথা, বড় বড় ব্যবসায়ী ছাড়া তো ব্যাংকে কেউ এলসি খুলতে পারে না। আপনার কাঁচামাল কোথায়, মেশিনারিজ কোথায়? আর আপনি যদি এগুলো তো সহজ তৈরি না করেন, যেমন আমাদের কিন্তু রেমিটেন্স আছে, হ্যাঁ রেমিটেন্স তো ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা ডলার কোথায় গেছে? ডলারের সংকটের কারণে তো বড় ব্যবসায়ী ছাড়া অন্য কেউ এলসি খুলতে পারে না। তাহলে এলসি যদি খুলতে না পারে, কাঁচামাল যদি না আসে, মেশিনারি যদি না আনতে পারে, তাহলে আপনি কর্মসংস্থানটা দিবেন কোত্থেকে? হ্যাঁ, আমি আপনার সাথে একমত যে এলসিতে খোলায় যদি আপনার সমস্যা হয় বা এইটা যদি রেস্ট্রিকশন থাকে, খুব স্বাভাবিকভাবেই এটার একটা চাপ পড়বে। কিন্তু যেখানে যখন বলা হচ্ছে যে অর্থনীতির উপরে একটা চাপ আছে, সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে যে আমি ডলারটার যে আমার ইয়েটা জি। রিজার্ভটা যাতে কমে না যায়, সেই চাপটা যাতে বেশি না পড়ে, সেই জন্যই এই জিনিসটা ব্যবস্থা হচ্ছে। এগুলো সব সাময়িক ব্যবস্থা হচ্ছে। এবং আজকে আমাদের অর্থমন্ত্রী বলেছে যে 2009 সালে আমরা ক্ষমতা আসার পর থেকে এভারেজে সেটাও কিন্তু 6 পয়েন্ট সামথিং। লাভ চৌধুরী অর্থমন্ত্রী তো সবসময় বলে বাজেটে যে আমি এই করব সেই করব, কিন্তু কিভাবে করব সেটা তো কোনোদিন ওখানে সলিউশন থাকে না। আমি একটা গোল দিব, গোলটা কিভাবে যাব, লক্ষ্যটা পূরণ হবে কি করে, সেই সলিউশনটা কি আছে বাজেটের মধ্যে? আচ্ছা, আমি এটা করব, আমরা এটা করতে চাই, কিন্তু কিভাবে করতে চাই ওখানেই আছে ঘাপলা, ওটা কি আছে? না, আমি তো ঘাপলাটা দেখতে পাচ্ছি না। তার কারণ হলো একটা বাজেট যখন দেওয়া হয়, বাজেটে না, তো আমি বিস্তারিত ঘাপলাটা আছে, শুরুতেই প্রতিটা বলেছি, ক্ষেত্রে আমাকে আবার আপনি দেখে বলেন, হ্যাঁ, বলতে হবে। বিস্তারিত দেখেছেন, দিয়েছে ওর আমি ভিতরে, দেখেছি এটা, আমি বলেন, বাজেট হ্যাঁ। টাজেট অত কিছু বুঝি না, কিন্তু আমি এটা বুঝি ঘাপলাটা, সেজন্য আমি প্রথমে লিখে এনেছি জি জি। মূল্যস্ফীতি মানে কমানো। এখানে কিভাবে কমাবেন, এটার কি সলিউশন আছে? না, মূল্যস্ফীতি যখন যেটা কথা বলা হয়েছে, মূল্যস্ফীতিকে কমিয়ে আনার এবং জন্য আমাদের যে সবচেয়ে চেষ্টা বড় হবে, দখল রিজার্ভের, বিদেশি মুদ্রা রিজার্ভটা যে ঠেকানো, তার যে পতনটা, সেটাকে কিভাবে ঠেকাবে? বিদেশি মুদ্রা কিভাবে পতনটা ঠেকাবে সেই জিনিসটা তো ধরেন বাজেটে আপনার আলোচনার মধ্যে আসবে না। সরকার যে সবগুলো পন্থা নিচ্ছে, সেই পন্থার মাধ্যমেই কিন্তু আচ্ছা, আমাদের এত এটা এত যাবে। ঋণের বোঝা যেরকম আছে, আপনার কার্ড আছে, আজকে যেরকম ঋণ শোধ করবেন কি করে? রিজার্ভ নিয়ে যে কথাটা আসছে, আপনি দেখেন, ধরেন এটা আমি জাস্ট মানে ওনাদের সময় কি ছিল আমরা সেটার জন্য না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছেড়েছে, সেই সময় কিন্তু $1 বিলিয়ন নিচে আপনার রিজার্ভ ছিল, ঠিক আছে? তো তখন কি আপনারা দেখেছেন কোনো সময় এই রিজার্ভ বাড়লো কমলো, আজকে হলো প্রতিদিন সকালবেলায় আটার দাম বাড়লো কমলো যেরকম কথা হয়, আমরা রিজার্ভের নিয়ে এরকম কথা হচ্ছে। তো রিজার্ভ তো সেই জায়গায় নাই, অর্থনীতি সম্প্রসারিত হয়েছে, বাজেটের আকার সম্প্রসারিত হয়েছে, বাজেটের আকার বড় হয়েছে, হয়েছে, দেশে ডেভেলপমেন্ট হয়েছে, রাইট, হ্যাঁ। দুর্নীতিটা ভীষণ বড় হয়েছে। না, দুর্নীতি হয়নি সেটা তো আমি বলবো না, দুর্নীতি যারা কিন্তু করবে রাষ্ট্রটা তাদেরকে টানবেন কি আইনের করে? আওতায় আসতে হবে। রাষ্ট্র টানবেন কি করে? রাষ্ট্র টানার তাহলে আমি রাষ্ট্র টানার এখানে দায়িত্ব থামাচ্ছি। সরকারের, এটাতে তো কোনো সন্দেহ আমি নাই। এখানে থামাচ্ছি। সাধারণ মানুষ যে কথাগুলো বলে এবং সাধারণ মানুষের ওই জায়গাটা বিরোধী দল যেটা একদম প্রেস কনফারেন্স করে বলে, সেটা হচ্ছে বাজেট আপনারা দিলেন, উন্নয়ন আপনারা করছেন, কিন্তু সেই উন্নয়নটা কি দুর্নীতি করবার জন্য একটা লাইসেন্স কিনা, বৈধ লাইসেন্স কিনা? এই কথাটার পিছনে যুক্তিটা কি সেটা আমার জানতে খুব ইচ্ছা করছে, কারণ আমি যুক্তিটা কি? বুঝতে পারছি না। যুক্তি উনি দিবে, আমি প্রশ্ন আচ্ছা, তুলবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে তো যুক্তি তর্কের জন্য কথা বলতেছি না, আমরা কথা বলতেছি যে বাস্তবে যে ডকুমেন্টটা আজকে পার্লামেন্টে পেশ করা হয়েছে এটা কি বলে। এখন যুক্তি তর্কের মেইন জিনিস হলো বিগত 10 বছর ধরে আমরা দেখতেছি যে কোনো ফিজিক্যাল প্রকল্প এই সরকার হাতে নিয়েছে, প্রত্যেকটা কস্ট এসকেলেশন হয়েছে, মানে যেটা ছিল ফিজিবিলিটি ওটা তো শেষই হয়ে গেছে, ওইটা 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত প্রকল্প ফাইনাল কস্ট যায় দাঁড়িয়েছিল। যে প্রকল্পটা 3-4 বছরে শেষ হওয়ার কথা সেটা 10 বছর লেগেছে। তো আমরা ইনভেস্ট করেছি, ঋণ নিয়েছি, কিন্তু সেটার কোনো বেনিফিট আমরা আজ পর্যন্ত পাই নাই। ভবিষ্যতে হয়তো পেতে পারি, কিছুতে পেতে পারি না, বাট আজ পর্যন্ত আমরা ঋণের বোঝাটা পেয়েছি।
আর যেই টাকাটা ওভার এসকেলেশন হয়েছে এটা ক্লিয়ার কাট, এটা দুর্নীতি। ক্লিয়ার কাট এখান থেকে দুর্নীতি করে কেউ কেউ জায়গা জমি কিনেছে বাংলাদেশে, কেউ কেউ বাড়ি কিনেছে বিদেশে মাটিতে। এগুলো অনেক পেপার পত্রিকাতেও আসছে, অনেক সোশ্যাল মিডিয়াতেও আসছে। সেই জায়গাতে দুর্নীতির অভিযোগটা খালি অভিযোগ না, জি। অনেকখানি প্রমাণ দিয়েই অভিযোগটা করা হয়েছে। আর আরেকটা দুর্নীতির সাথে হলো ইচ্ছাকৃত মিসঅ্যালোকেশন, সেটাও কিন্তু দুর্নীতি। যে সাধারণ মানুষের আমরা কথা বলি বা দেশের কথা বলি বা ওনাদের বা আওয়ামী লীগের কথায় স্মার্ট বাংলাদেশ করতে চান বা জনগণকে আর একটু শক্তিশালী করতে চান, তো যে শিক্ষা ব্যবস্থা ঠিক না করেন, যদি জনগণকে স্বাস্থ্য সেবা না দেন, তো একটা ইল হেলথ। কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষাতে তো এবার বাজেট বরাদ্দ বেড়েছে। বাজেট বরাদ্দ বেড়েছে গত বাজেটের চেয়ে। হ্যাঁ, কিন্তু যেটা হলো প্রাইম রিকোয়ারমেন্ট জিডিপির 5%, মিনিং বর্তমানে আমরা খরচ করতেছি জিডিপি 2% স্বাস্থ্যতে এবং শিক্ষাতে। বাংলাদেশ জাতীয়বাদী দল এখন থেকে 7 বছর আগে থেকে বলে আসছে, ফাইনালি এটা ওয়ার্ল্ড ব্যাংকও বলতেছে, IMF বলতেছে, ইউনেস্কো বলতেছে, UN, কোনো সংস্থা নাই যে 5% জিডিপির সলিউশনটা দিচ্ছে না মানে পৃথিবীর সবাইকে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ রেজিম কেন যে শিক্ষাকে ইগনোর করে, কেন যে স্বাস্থ্যকে ইগনোর করে, এটা আমাদের বুঝার বাইরে। কেন? হ্যাঁ, অ্যাসিউম করা যায় যে একটা ব্রিজ, একটা রোড, একটা কালভার্ট, একটা নদী শাসন ঠিক করতে পারলে এখানে দুর্নীতি বাড়ে, এখানে পকেট ভারী করা যায়, এখানে পয়সার কোনো জবাবদিহিতা থাকে না। অথবা তার মানে দুর্নীতি করার জন্যই কি বাজেটে এলোকেশনটা বাড়ানো হয়? 100% আপনি যে অ্যালোকেশনগুলো দেখতেছেন, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আজকে বাজেটে, যে ইন্টারেস্ট তো বেড়েছে, এটা তো আমি আগে বলেছিলাম। ERD, IRD আরো কিছু কিছু মানে ডিপার্টমেন্টগুলো দেখেছিলাম, সবগুলার ইনক্লুডিং ইলেকশন কমিশন, তাদের বাজেটগুলো কিন্তু বড় আকে বাড়ানো হয়েছে, খরচের বাজেট। কিন্তু অ্যান্টি করাপশন কমিশনের বাজেট, অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার যারা সরকারের অডিটগুলো করে বা ইন্টারনাল মেকানিজম ঠিক করার কথা, এই প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, সবগুলা বাজেট কমেছে। মিনিং এই বর্তমান রেজিম নিজেদের ইন্টারনাল জবাবদিহিতাও ধ্বংস করার একটা পরিকল্পনা করতেছে। কারণ আপনি যদি ওই জায়গায় বরাদ্দ না দেন, তো ওই সংস্থাগুলা দাঁড়াবে কিভাবে, সংস্থা চলবে কিভাবে? তো এই যে খুঁটিনাটি জায়গাতে দেখলে কিন্তু বড় আকারের আমি বলতে পারবো দুর্নীতি বা মিস ইন্টেনশনটা ধরা পড়ে। আর আরেক দিকে হলো যে আপনি যে রিজার্ভ বাড়াবেন, একটা দেশ চালাতে হলে বা একটা সংসার চালাতে হলে কত বা খরচ কমানো যায়, মানে সব কিছুর তো একটা লিমিট আছে, এর চেয়ে কম আর খরচ কমাতে পারবেন না। সো সলিউশনটা হলো যে আমার আয় বাড়াতে হবে। কিন্তু আমরা রিজার্ভের জন্য আমরা এক্সপোর্টের ডাইভার্সন আমরা করলাম, আমাদের এক্সপোর্ট আয় আপনি বাড়ে না। সংসারের কথা বলছিলেন, দেখেন সংসারের হিসাবটা কেমন, আমরা আয় অনুযায়ী সংসারে কিন্তু ব্যয় করি। হ্যাঁ, হয়, এটাই তো নিয়ম। কিন্তু রাষ্ট্র কি ব্যয় নির্ধারণ করে আগে তারপরে আয় নির্ধারণ করছে? আগে কি সে ব্যয় করে ফেলছে, তারপরে তার যদি ব্যয় হয়ে যায় 40 কোটি টাকা, 40,000 কোটি টাকা? অনেক ক্ষেত্রে রাষ্ট্র যদি মনে করে যে এই ব্যয়টা এখন ঋণ দিয়ে করলে আগামী অনেক দিন বা অনেক বছরের জন্য এটা এক্সটার্নাল বেনিফিট আমরা পাবো, বা একটা যেমন একটা শিশুকে যখন প্রাইমারি স্কুলে পড়ান, আপনার তো শিশুকে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ইনভেস্টমেন্ট করতেছেন, আউটকামটা আমি পরে পাবো। তো সেই জায়গায় যদি উদ্দেশ্য থাকে আমরা ঠিক আছি। বাট বর্তমানে আমরা দেখতেছি রাষ্ট্র তো আগে চিন্তা করে যে কত টাকা বিদেশে পাচার করতে হবে, ওইটার থেকে বাজেট পরিকল্পনা করে, ওই বাজেট পরিকল্পনার ভিতরে রিঅ্যালোকেশন করে। মূল আলোচনায় কিন্তু একটা কথাই বারবার উঠে আসছে, আপনি নোট করেন বিদেশে অর্থ পাচার, সেই জায়গাটা জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আমি সেটা জায়গার আরেকটু জানতে চাই, থামাবো, যে বিনা শর্তে ওই যে কি বলে না, ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার সুযোগ, এটাতে ইফেক্ট কি পড়বে? এটাতে অনেকে বলছে সৎ যারা ব্যবসায়ী তারা কি নিরুৎসাহিত হবে কিনা? ব্যবসায়ী তো সবই অন্য রকমের, সৎ আবার কারা? এখানে দুই রকমের বক্তব্য আছে। প্রথম বক্তব্য হলো এগেন মোরালিটি, ইন্টেনশন। আপনি যখনই বলতেছেন যে কালো টাকা বা অবৈধ টাকাকে বৈধ করার একটা পথ আমি খুলে দিলাম, ওইখানে তো আপনি এগ্রি করলেন যে অবৈধ টাকা আছে, কালো টাকা আছে, তো তাকে ধরতেছেন না কেন? মানে না, আপনি বলেন জিরো টলারেন্স একদিকে, বা আরেকদিকে বলতেছেন 15% দিলে মোটামুটি সব মাফ। দুর্নীতি জিরো টলারেন্স আছে, এটা সরকারের ট্যাগলাইন, কিন্তু তার উদাহরণ কি বেনজির? বেনজিরের মতো আরো উদাহরণ আছে। আচ্ছা, কিন্তু এই যে ব্ল্যাক মানি হোয়াইট করার যে বিনা শর্তে সুযোগ। আর সেকেন্ড হলো যে যদি ওরা বলতে চায়, সরকারি মন্ত্রী বলতে চায় যে এটা আয় বাড়ানোর আরেকটা উৎস, বিগত দিনগুলোতে যতবার কালো টাকা সাদা করার একটা স্কোপ করা হয়েছিল, কোনোবারই কিন্তু ওরকম সফলভাবে
আয় বাড়ে নাই সরকারের তহবিলে। আমি আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারাও থাকুন ফেসবুক, ইউটিউবে আমাদের এই টু দ্য পয়েন্ট চলছে, আপনারা সেখানেও সরাসরি যুক্ত হয়ে যান, আমরা সেখানেও এই অনুষ্ঠান সরাসরি দেখাচ্ছি। জি লাবু, নিরাপত্তার গল্পটা আমরা বুঝি। এটা হচ্ছে বরাবরের মতো বিদেশে টাকা লুট করার, টাকা পাচার করার, এবং আপনারা যে ব্ল্যাক মানি হোয়াইট করার বিনা শর্তে যে ইয়েটা দিয়েছেন, সেখানে কিন্তু যে সব মানে উনি যেটা বলছেন যে যেখানে কালোবাজারি, কালো টাকা যাদের আছে আপনারা তো জানেন, তাদেরকে ধরলেই তো হয়। আচ্ছা, আমি বলি আপনার এখানে খুব আমি ওনার কথাগুলো শুনছিলাম, ঠিক আছে, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি। আমার কাছে মনে হলো কথাগুলো খুব হালকা কথা, মানে এগুলোর ভিতরে কোনো গভীরতা আমি কথাগুলোর ভিতরে খুঁজে পাইনি। প্রথম হচ্ছে একটা জায়গায় আসি, কালো টাকা সাদার প্রশ্নটা আমার ওনার কাছে একটা প্রশ্ন, সবার কাছে জনগণ জানে, উনি হয়তো জানেন কিনা আমি জানি না। সেটা কিন্তু ওনাদের যে পিরিয়ডটা 2001 সালে পরবর্তীকালে কিন্তু এটা ছিল কালো টাকা সাদা, এবং ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার নিজের রিটার্নটা সাবমিট করছে যখন, সেখানেও কিন্তু যেই টাকাটা কালো টাকা বলবো না, অপ্রদর্শিত আয় যেটা, সেটাও কিন্তু তিনি বৈধ করেছেন। সুতরাং হ্যাঁ, সেই জিনিসটা মনে হয় হয়তো উনি জানেন না। আচ্ছা, আর এইটাকে দেওয়া হয়েছে, যেটা আমরা মনে করি সরকার যে দেয় সেটা হলো অনেকগুলো টাকা যেগুলো অপ্রদর্শিত থাকে, সেই টাকাগুলো যদি আপনার একটা সুযোগ দেওয়া রাখা, যাতে কিছু টাকা ভিতরে ঢুকে যাওয়া, তা না হলে এই টাকাগুলা দেখা যায় যে আলটিমেটলি মেইন ইয়েতে থাকে না, এগুলো কোনো না কোনো জায়গায় চলে যায়। কোথায় চলে যায়? বিদেশে। বিদেশ চলে যায়। ওটাই তো উনি আসেন। বলছেন। না, বিদেশ চলে যায়, সেটা কি আমি করতেছি বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে? ওনার নাম তো আমি বলবো না, আমি বলবো যে বাংলাদেশে বিভিন্ন রকম ব্যবসায়ী বলেন, যেই কারণগুলো, মূল কারণ, কয়েকদিন আগে আমি একটা জায়গায় একটা কথাগুলো বলছি, কি কারণে কোনখান দিয়ে এগুলো যায়। কালো টাকার মালিক কারা? নিশ্চয়ই ওনারা 15 বছর ক্ষমতায় নাই, ওনারা না। না না, আমি কালো টাকা সাদা টাকা কার মালিক সেটা ওই এর মধ্যে দিয়ে আসবে, বিদেশে চলে যায়। মধ্যে দিয়ে আসবে। অপ্রদর্শিত আয়টা যদি প্রদর্শিত না হয়, তাহলে ব্ল্যাক মানিটা চলে যায় অন্যভাবে, বিভিন্ন ভাবে টাকা যায়। আচ্ছা, যে বিভিন্ন যেটা হাত ঘুরে বললেন বিদেশে ওনারা, চলে যায়। বিদেশে পাঠায় কারা? আমি আসি একটা জায়গায়, যে জিনিসটা ওনারা একটা জায়গায় আসলেন, যে বড় বড় প্রজেক্ট দেওয়া হয়, সেই প্রজেক্টগুলোর টাকা বিদেশ পাচার করার জন্য। প্রমাণ করে দিকে একটা জায়গায় অন্তত, যে অমুক জায়গায় অমুক প্রজেক্টের টাকা আপনি বিদেশে পাচার করছিলেন, পারবে না। 1 2 নম্বর আসেন, কিভাবে টাকা বিদেশে যায়। এখন আসেন, অবশ্যই সরকারের দায়িত্ব থাকে। এখানে হলো বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্বে, এবং ফাইন্যান্স মিনিস্ট্রির যে ব্যাংকিং ডিভিশন, তারাই মূল দায়িত্বে থাকবে। এবং সেখানে কি কি কারণে হয়, একটা যেরকম ধরেন আমাদের দেশে গুলশান, বনানী, বাড়িধারা, বিভিন্ন জায়গায় শত শত কোটি টাকার জমি বিক্রি হয়, দেখা যায় তার বাবা মারা গেছে বা দাদা নাই, কেউ নাই, বিদেশে থাকে, বাংলাদেশে এসে জমিটা বিক্রি করে দিল। সেই জিনিসটা যদি প্রপার মনিটরিং হয়, টাকা আপনার এই জায়গায় মনিটরিং থাকা মানে আপনার বিদেশে টাকাটা পাচার হবে না। তারপরে যেটা আসে সেটা হলো আপনার যখন হাই ভলিউম ট্রানজ্যাকশনগুলো ব্যাংকে হয়, সেটাও মনিটরি ইন্টেলিজেন্স ইউনিট আছে, তাদের দায়িত্ব হচ্ছে সেটা দেখা, যদি প্রপারলি তারা দেখে যে আজকে এত টাকা উঠলো, কোত্থেকে উঠলো, সুতরাং ওইটা করলে থামবে। আর এরকম বিভিন্ন পন্থা আছে, যেই পন্থাগুলো প্রত্যেকটা যদি থাকেন, যেরকম ধরেন বাংলাদেশ থেকে জায়গায় বিদেশে যায় অনেকে ক্রেডিট কার্ড নিয়ে যাচ্ছে, এবং হয়তো দেখা যায় 4-5টা ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ডের টাকা তারা খরচ করছে বিভিন্নভাবে। তো এই জিনিসগুলো মনিটরিং এর মাধ্যমে সম্ভব, কিন্তু ওই যে একটা প্রজেক্ট দেওয়া হলো বড়, সেখান থেকে টাকা দিয়ে পাচার করে দিলাম, এই জিনিসগুলো ওনারা কোনোদিনও প্রমাণ করতে পারবে না। প্রমাণ আছে কিনা আমি শোনার কাছে জিজ্ঞেস করব। জি, প্রমাণ করতে আমি তার আগে যেটা জানতে চাই, যে ওনারা তো আপনাদের চিরকালীন শত্রু, রাজনৈতিক শত্রু, অবশ্যই শত্রু, চিরস্থায়ী শত্রু, এখানে বন্ধুত্বের কোনো অবকাশ নেই। ওনারা বলবে, আপনারা যেটা বলবেন, আপনারা যেটা বলবেন, ওনারা এটা বিরোধিতা করবে, ওনারা যেটা বলবে আপনারা সেটা বিরোধিতা করবেন। আমি অন্তত বিরোধিতা করি না। আপনাদের যারা রাজনৈতিক মিত্র, শরিক জোট, তারাই তো আজকে বলেছে এই বাজেট জনগণের বাজেট না, তারাও কি আপনাদের শত্রু? এই দেশে গণতন্ত্র আছে দেখি তো সবাই যার যার মতামত দিবে। গণতন্ত্র আছে দেখে ওই সত্য মতামত দিয়েছে, ওরা বললে গণতান্ত্রিক মতামত, ওরা বললে মিথ্যা কথা। না, আমি সেটা আমি বলছি যে এটা, কারণ ওনাদের কথা বলছি কেন, সেটা হলো ওনাদের ব্যাপার না, আমাদের একটা, এটা হলো হচ্ছে একটা, আমি বললাম যেটা ট্রেন্ড দেখে আসছে সে আজকের থেকে না, বহু বছর, যে বিরোধী দলে কেউ থাকলে তারা সবসময় এটা বিরোধিতাই করে। এখন যারা গণতান্ত্রিক অপিনিয়ন, আর বিরোধী যারা আছে তাদেরকে বলতেছেন ওটা মিথ্যাচার। না, মিথ্যাচার কিন্তু আমি একবারও কথাটা আসি নাই, ওটা আমি আসবো না। যেই যুক্তিগুলো উনি দিচ্ছেন, সেই যুক্তিগুলোর উপরে আমি কথাগুলো বলছি, যে বিভিন্ন বড় বড় প্রজেক্ট, তারপরে ধরেন চুরি হয়ে গেল, এটা হয়ে গেল, এই যে অপশাসন, এই সামাজিক অবক্ষয় আজকে যে জায়গায় কোত্থেকে বারবার যখন গণতন্ত্রকে হত্যা করে বিভিন্ন রকম রেজিমরা আসছে, এবং ওনাদের যারা যেখান থেকে ওনাদের গোড়া শুরু, এনারাই তো দেশে আস্তে আস্তে এইসব করাতেই আস্তে আস্তে আমাদের দেশের এই অবস্থা হলো। মানি ইজ নট এ প্রবলেম, আর অনেকগুলো জিনিস তো আমরা সবাই জানি, মূল তো ওই জায়গায়। তা আমরা যখন হাত দিতে গেলে তো আপনার গোড়ায় চলে যায় সবকিছু। তো সেই জন্য আমি বলবো যে আপনারা ওইভাবে করে একটা যেই কোনো কথা বললে সেটা যুক্তি দিয়ে বললে জনগণ
সেটা জিনিসটা গ্রহণ করবে, এবং সেখানে যদি আমি সেটা বিরোধিতা করি, জনগণ মনে করবে যে এই লোকটা ঠিক বলছে না। সেজন্য আমার কথা হলো যে জিনিসটি আনেন ঠিক আছে। লজিক দিয়ে আনেন। এই আপনারা যে বলেন যে আপনারা বড় বড়, রাজনৈতিক আমরা যখন বড় সব প্রজেক্ট পক্ষরা, করব, রাবু চৌধুরী, আপনারা রাজনৈতিক আমরা সব পদ্মা ব্রিজ পক্ষরা করেছি দেখি তো আছে বাংলা যত জিডিপির আলাপ উপরে করেন সেটা না একটা কেন, বাড়বে। যত আলাপ করেন না কেন, যত দ্বিমত করেন না রাখেন না কেন, জনগণ কিন্তু মনে করে আমার পেঁয়াজের কেজিটা যেন 100 টাকা না হয় 80 টাকা না অবশ্যই হয়। না, আমি আমার আপনাদের এটা একমত। আমি 15 থেকে 20 টাকায় খাবো। এখন পর্যন্ত ডিমের হালি 55 টাকা হালি, সকালবেলা উঠলে এক হালি ডিম লাগে। সেই জায়গাগুলো কমে আসুক। ওই বাজেটটাকে এই বাজেট, মানুষ তো ওটাই জানতে চায় যে সকালবেলা উঠে আমার চাল, ডাল, তেল, আলু, পটল, পেঁয়াজ কোনটার দাম কমলো, কোনটার দাম বাড়লো। ওই বাজেট- এটা হচ্ছে সাধারণ মানুষের ডিমের বাজেট। দাম কমার এবং সাথে আমি দিয়ে- যে 50,000 টাকা আয় করছি, এই আয়ের সঙ্গে বাজেট হলো আগামী মাস থেকে এটা আবার সঙ্গতিপূর্ণ হবে কিনা, নাকি আমার পকেট ছোট হতে 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 আমি ডায়েট করব, 3 বেলার জায়গায় 1 বেলা না, না, ডায়েটে না, থাকবো, দেখো, বলবো আমি ডিম- স্লিম ডায়েট চার্টে আছি। ডিমের দাম কমার সাথে কিন্তু এই বাজেটের সম্পর্ক এক জায়গায় থাকবে, যে ডিম একটা ফার্মে জি। যেই র মেটেরিয়াল যেগুলো লাগে বা ওদের খাওয়ার জন্য যেসব লাগে, যে সমস্ত সেইগুলা আমি কি দামে পাচ্ছি বা সেখানে কর অব্যাহতি কিছু আছে কিনা, সেটা থাকলে ডিমের দাম কমবে। আর ডিমের দাম বাড়ার মূল যে কারণটা থাকে সেটা হলো সাপ্লাই ডিমান্ডের হচ্ছে জি, মেইন। দাবি দেওয়া, সেই জায়গাতে দাবি আমার দেওয়া। ডিমান্ড জি। এর থেকে যা সাপ্লাই সেটা মিট করতে পারে না, সেজন্যই দাম বাড়ছে। রাজনৈতিক জায়গাটা আমি জানি না আপনি যাবেন কিনা, কিন্তু আজকে আমরা বাজেট নিয়ে কথা বলছি। বাজেটের একটা বড় অংশই কিন্তু পুরোটাই একটা পলিটিক্যাল জায়গা। এবং আমি যে প্রশ্নটা রাখতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থাটা, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই বাজেটটা কি আমাদের সমাধান করবে, অর্থনীতিকে কতটা স্ট্যাবল করবে? অর্থনীতিকে কোনো স্টেবল করবে না, অর্থনীতিকে আরও যে ধ্বংসের পথে আছে আরও এই ধ্বংসের পথ থেকে একটু এগিয়ে নিবে। আমরা কথা কিন্তু শুনতেছি, রাইট কথা, মূল্যস্ফীতি অ্যাটাক করতে হবে, এই খরচ কমাতে হবে। তো বোঝা যাচ্ছে যে যারা দায়িত্বশীল আছেন বা যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা জানে সমস্যাটা কি, কিন্তু এরকম একটা বাজেট পেশ করার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবে রাইট সিদ্ধান্ত নিচ্ছে না, অথবা তাদেরকে বাধ্য করা হচ্ছে। কে বাধ্য করছে? ইদার কোনো সিন্ডিকেট যারা এই বাজেটের থেকে আরো বেশি ফায়দা নিতে চায়, অথবা যারা রিয়েলি বিশ্বাস করে যে দুর্নীতি আরো করতে হবে, এটা সীমার কোনো শেষ নাই, আর অথবা যারা অ্যাকচুয়ালি ইনএফিশিয়েন্ট, মানে অ্যাকচুয়ালি ওরা বুঝেই না যে ওনারা কি করতে যাচ্ছে। উনি একটা প্রশ্ন রেখেছেন, আপনি সেই উত্তরটা দেবেন যে মেগা প্রজেক্টে বড় বড় দুর্নীতি, উন্নয়নে বড় দুর্নীতি, কোন মেগা প্রজেক্টে কোন কোন দুর্নীতি হয়েছে, সেটার কি আপনার কাছে তথ্য আছে? দেখেন, তথ্য তো আমরা অ্যাকচুয়াল তথ্য তো আমরা পাবো, যেটা উনিও বললো, বাংলাদেশ ব্যাংকের থেকে। এখন বাংলাদেশ ব্যাংক এমন একটা সংস্থা যে একটা সাংবাদিক একটা সালাম দিলেও গভর্নর সাহেব দরজা বন্ধ করে দেয়, উনি সামনে ঢুকতে দেয় না। তো ডাটাগুলা যদি অ্যাক্সেস না পাই তাহলে তো একদম ডকুমেন্ট ওয়াইজ প্রুফ করতে পারবো না। সারা জীবন তো দিত। বাট যেটা বললাম, বাট আপনি যদি অঙ্কর হিসাবে যান, জি। আপনি অঙ্ক হিসাবে গেলে যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্টটা দেখেন, যেটা ইভেন ভারতে হওয়ার কথা $4 বিলিয়ন, বাংলাদেশে হয়ে গেছে $10 বিলিয়ন। আপনি পদ্মার ব্রিজ, যেটার ফিজিবিলিটি ভায়াবিলিটি সব করা হয়েছিল $3 বিলিয়ন, ওটা নিয়ে গেছে $12 বিলিয়ন। আর তার ভিতরে ব্রিজের সংখ্যা কিন্তু এখনো কম, এটাকে অনেকে কিন্তু বলে না পদ্মা ব্রিজের ব্যাপারে। ব্রিজের পরিমাণ কিন্তু অনলি 30%, বাকি সব টাকা যাচ্ছে নদী শাসন, বালু ফালানি, রাস্তাঘাট বানানি, ওই যে কে উদ্বোধন করবে ওটাকে আবার 3 বার রিকার্পেটিং করা। যদি আপনি নিচের আকারে যান দেখবেন সব কন্ট্রাক্টররাই কিন্তু বেশি টাকা নিয়ে ফেলছে। এখানে অ্যাকচুয়াল প্রকল্প যেটা উপরে দিয়ে গাড়ি চলবে বা ট্রেন চলবে, সেটার কিন্তু বেশি ব্যয় হয় নাই, বেশি ব্যয় হয়েছে এই যে নদী ভদিতে। তো এখান থেকে যখন আপনি দেখেন যেই সচিবরা বা এমপিরা বা মন্ত্রীরা ওইটা কন্ট্রাক্ট আশেপাশে ছিল বা দায়িত্বশীল ছিল, তাদের ব্যাপারে তাকে মিডিয়াতে আসতেছে, কারো লন্ডনে বাড়ি, কারো আমেরিকাতে বাড়ি, কারো সিঙ্গাপুরে বাড়ি, কারো মালয়েশিয়াতে সেকেন্ড হোম, কেউ বেগুনপাড়ায় চলে গেছে, বিশেষ করে যারা জিও টেক্সটাইলস অন্য কোনো কাজ করেছে। সো আমরা অঙ্কর হিসাবে গেলে কিন্তু জিনিসটা খুবই লজিক্যাল এবং খুব পরিষ্কার। এখন নেক্সট স্টেপ হলো যে ঠিক আছে, জি, গণমাধ্যমে বেনজির সাহেবের মতো বলেন, গণমাধ্যমে যখন আর একটু পরিষ্কারভাবে কোনো একটা তথ্য আসবে, তখন হয়তো সরকার বা দুদক আর একটু দেখানোর জন্য ওরা একটু উদ্যোগ নিবে, বা আনটিল দেন আমরা একটু অপেক্ষায় থাকতে হবে। আর বাজেটের ব্যাপারে আবার যখন আসি, যে আমরা ডিসকাশনটা কিন্তু বারে হ্যাঁ সবই রাজনীতি, বা আমার ডিসকাশনটা কিন্তু সবসময় মনে করি যে ঠিক আছে 2001 থেকে 6 বা তখন কি হইলো, জি, অভিযোগ করতে পারি, বা অভিযোগ তাও কিন্তু কাউকে লাইসেন্স দেয় না আজকে দুর্নীতি করার জন্য, অভিযোগ কাউকে লাইসেন্স দেয় না আজকে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। যদি কিছু হয়ে থাকে প্রমাণ হবে, কোর্টে যাবে, যা হওয়ার হবে। আর আজকাল যে সিস্টেম, যে ক্ষমতা, কেউ ঠেকাতে পারবে না আমাদেরকে জেলে, মানে বিনা বিচারেও জেলে রাখার জন্য। তাহলে কোর্টে কি করে যাবে? কোর্টটাও যদি নিয়ন্ত্রণে থাকে, এটা একটা প্রসেস, যে বাসা, থানা, কোর্ট, জেল, এটা একটা মানে কাইন্ড অফ একটা
মোনোপলি গেমের মতো প্রসেস হয়ে গেছে। তো সেটা সেট অ্যাসাইড, আজকের দিনের কথা হলো যে আমরা যদি আমাদের জনগণের শিক্ষার ব্যবস্থা ঠিক না করি, স্বাস্থ্যর ব্যবস্থা ঠিক না করি, তো আগামী দিনের যে বাজেটটা দিবেন কার জন্য দিবেন? মানুষ তো থাকবে না, সব তো মারা যাবে না খায়, অথবা মানে এত অশিক্ষিত থাকবে, বিদেশে চলে যাবে আনস্কিল লেবার হিসাবে। আপনি যে বলতেছেন যে আমাদের আনস্কিল লেবার হিসেবে যাবে, তাহলে আপনি যখন প্রসঙ্গ উঠালেন আমাকে বলতে হবে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে রেমিটেন্স, কিন্তু সেখানে আপনি নিশ্চয়ই জানেন মালয়েশিয়াতে 17,000 শ্রমিক যেতে পারেনি, তারা আন্দোলন করছে, তারা হতাশ করছে, সেখানেও তো একটা বড় একটা ক্রাইসিস তৈরি হয়েছে। মালয়েশিয়া 1 তারিখ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে উই টার্ম ইউজ করুন আনস্কিলড। হ্যাঁ, আপনি জানেন যে পৃথিবীতে অনেক মানুষ দেশ ছেড়ে বাইরের দেশে চাকরি করে, জি, কিন্তু তার জনসংখ্যার ভিতরে বাংলাদেশ কিন্তু একটা বড় জনসংখ্যা, বিশেষ করে মিডল ইস্টে এবং মালয়েশিয়াতে। কিন্তু পার পার্সন রেমিটেন্স যদি দেখেন, বিকজ আমাদের দক্ষতা কম, আমাদের এক একটা শ্রমিক ম্যাক্সিমাম $200 এর চেয়ে কম ওরা পাঠাতে পারে, অথচ অন্য অন্য দেশে বিশেষ করে ফিলিপিন্স, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইভেন ইন্ডিয়া, তাদের শ্রমিকরা বিদেশে গেলে কিন্তু $500, $600, $1,000 পর্যন্ত কামাতে পারে প্রতি মাসে, কারণ আমাদের দক্ষ শ্রমিক নাই। আমাদের যে বাজেটে বারে বারে বলে যে ভোকেশনাল ট্রেনিং বাড়াচ্ছি, ওই শ্রমিক পাঠানোর আগে তাদেরকে শিক্ষা বা রিস্কিলিং বা আপস্কেলিং করে আমরা পাঠাচ্ছি, তো আমরা তো কোনো জায়গায় কোনো দক্ষ শ্রমিক দেখছি না। লাবু চৌধুরী, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি আপনার কাছে ওনার কাছে আর মালয়েশিয়ার ব্যাপারে এই যে আবার দুর্নীতি চলে আসে, আপনি দেখেন যে সব কিছুর ভিতরে এই আদম ব্যবসায়ীদের ভিতরে অভিযুক্ত করা হলো 4 জন মেম্বার অফ পার্লামেন্ট। তো অনেকে এখানে হয়তো জড়িত আছে, কিন্তু মেম্বার অফ পার্লামেন্টরা কেন এরকম একটা ব্যবসাতে জড়িত থাকবে, অ্যান্ড ব্যবসাতে এই 17,000 কেন আরও শ্রমিকদের বিদেশে যাওয়া বন্ধ করে দিবে? এগেন, এটা তো কোনো সুস্থ মানুষের লজিক হতে পারে না। তার মানে একটা দুষ্টু চিন্তার লজিক, যে এখানে আমি শ্রমিকের থেকেও টাকা মারবো, আমি ভিসার থেকেও টাকা মারবো, আর আমি দেশের কি হোক না হোক আজকে আমি নিজেরটা আমি বুঝবো। দেশ যদি রেমিটেন্স আপনি বন্ধ করে দেন, এক্সপোর্ট একটা জিনিস হলো কি, এক্সপোর্টের জন্য ইম্পোর্টও করতে হয়। তার মানে সরকারকে আপনি যেটা বলতে চাচ্ছেন, সরকার কি তার নিজের পকেট ভর্তি করা ছাড়া জনগণের কথা একটুও ভাবছে না? সরকারের কিছু অংশ মহল জনগণের ব্যাপারে একটুও ভাবছে না। আর কতটা ভাবছে, কত পার্সেন্ট ভাবে? বাকিরা জাস্ট নীরবে চুপচাপ, বুঝতেছে না কি করবে, নিজেদের দলের বিরুদ্ধে কথা বলবে নাকি কোনো উদ্যোগ নিবে, তো ওনারা নীরব ভাবে একটু তাকিয়ে আছে যে কি হয় আমরা একটু দেখি, পরিস্থিতি কোন দিকে যায় আমরা একটু ওয়েট করি। আমি তো ঢালাভাবে সবাইকে অভিযোগ করতে পারতেছি না। তার মানে দুটো পক্ষ আছে, কেউ পকেটে ভরছে আর কেউ নীরব দর্শক হয়ে ভাবছে যে আমাদের কি করা উচিত। সেই জায়গাটাতে কিছু বলতে গেলেও আবার দল থেকে একটা ব্যাপার তো আসবে। কিন্তু আমি যেটা জানতে চাই, ধরুন আপনারা বিরোধী পক্ষ, কিন্তু আপনারা যদি এই মুহূর্তে এই অর্থনীতির এই জায়গাতে নিজেরা সরকারে থাকতেন, তাহলে আপনারা কি ধরনের জনবান্ধব বাজেট দিতেন? আমরা তো বলে দিয়েছি। জি, আমি আসছো প্রশ্ন আমার, আপনি আপনার উত্তর কি, আমি প্রশ্ন কি করব আপনাকে বলেন তো? একটাই তো কথা, যে বাজেট দেন সেটা হচ্ছে কিছু অংশ আপনারা নিজেরাই পকেটে রেখে দেন, আর একটা অংশ আছে যে ওনার কথার থেকে আমি বলছি, একটা অংশ আছে যেটা ঠিক হচ্ছে না, সেটা আপনারা বলার শক্তিটাও নাই। আচ্ছা, যে আলোচনাগুলো উনি করলেন সেই আলোচনার প্রত্যুত্তরে যেটা আমার কিছু বলার, প্রথমটা হলো 2বার কিন্তু উনি যেটা বলেছেন সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত, শিক্ষা খাতের ব্যাপারে মনে হয় ওনার কাছে কোনো ডাটা বোধহয় আমার মনে হয় নাই, বা উনি বোধহয় ওই ঢালাওভাবে বিরোধী দল যেভাবে বলতে থাকে যে সরকার যাই করবে সব খারাপ, হয়তো উনি সেই লাইনে আছে দেখেই একই কথাই বলছেন। গত 15 বছরে আমাদের 20,000 নতুন শিক্ষা ভবন হয়েছে। জিএস 1.5 লক্ষ ক্লাসরুম হয়েছে, 1.5 লক্ষ শিক্ষকের চাকরি হয়েছে, এবং যেখানে প্রাথমিক শিক্ষায় 60%, 60+ সামথিং হবে, আমি ঠিক এখন এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, মেয়েদের ভর্তি, সেখানে 93% ভর্তি হচ্ছে। যেখানে 2009 সালে ম্যাট্রিকে এসএসসিতে যেখানে দেখা গেছে 9 লক্ষ সামথিং হলো টোটাল পরীক্ষা দিয়েছে, এখন 20 লক্ষের উপরে পরীক্ষা দিয়েছে। তাহলে এখন আসেন পুরো জিনিসটা যদি আমরা আসি এই কয়েকটা কথার মধ্যে, কোথায় আমরা আপনার থেকে বা কোথায় পিছিয়ে থাকলাম? আমরা শিক্ষা খাতে অনেক দূরে এগিয়ে গিয়েছি। ঠিক সেমনি স্বাস্থ্য খাতে যদি আপনি কতগুলো আইসিইউ হলো, কতগুলো হসপিটাল হলো, কতগুলো সিসিইউ হলো, প্রত্যেকটা যদি দেখেন আপনারা 2006 সাল আর 2024 সালে হাসপাতাল হয়েছে, আইসিইউ হয়েছে, সিসিইউ হয়েছে, সব মেশিনপত্র এসেছে, মান অনেক উন্নয়ন হয়েছে, অবকাঠামো হয়েছে, কোনো দ্বিমত করছি না, কিন্তু মেশিনপত্র চালানোর দক্ষ কোনো জনশক্তি নাই। ঢাকার পাশে একদম ডেমরানা, এখানে একটা কয়েকদিন আগে একটা হসপিটাল দেখলাম, মেশিনপত্র সব আসে ওইভাবে পলিথিন ব্যাগের মধ্যে পড়ে আছে। আমি আপনার সাথে একমত, আমি একমত। ওই জায়গাটাতে কিন্তু উনি বলছে যে আমাদের দক্ষ জনশক্তি দেশেও নাই, দেশের বাইরেও নাই। কিছু কিছু জায়গায় হচ্ছে সেটা ম্যানেজমেন্টের সমস্যা, এবং তাদেরকে সেইভাবেই তাদেরকে
মানে তাদেরকে অ্যাকাউন্টেবল হইতে হবে, যার যে যে দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করছে কিনা। সেই ব্যাপারে আমি বাস করবো না, কারণ আমি জানি উনি যেটা বলছেন আমি সেটা মানি। অনেকগুলো জায়গায় গেলে দেখবেন এই ধরনের ঘটনা, কিন্তু আমি ওভারঅল যেটা বলছি সরকারের পলিসি অনুযায়ী সারা বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ এবং না, শিক্ষা আপনি বিভাগ এই দুই শিক্ষার কথা জায়গাতে বলছেন, আমরা আমি কতটুকু স্বাস্থ্যের দ্রুত জায়গাতেও আমি আগাইছি। আপনাকে ধরিয়ে দিতে চাই। আপনি শিক্ষার অবকাঠামোর কথা বললেন, স্বাস্থ্যের জায়গায় তো আমি বলি হসপিটাল হয়েছে, আমি জানি হয়তো ডাক্তারও হচ্ছে, কিন্তু আপনি নিশ্চয়ই আপনার কাছে সেই ডাটাবেজও আছে যে আমাদের দেশে স্বাস্থ্যসেবা এতই যদি উন্নতি হয়ে থাকে তাহলে বছরে কিংবা মাসে পার্শ্ববর্তী কেন দেশ ভারতে যায়? ভারতে কেন চলে যায়। চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, একটা বড় ঘাটতি আছে, এবং চিকিৎসা সেবার মান এবং অর্থ সবকিছু মিলে এদেশের সাধারণ মানুষ সেই ব্যয়টা বহন করতে পারে না বলেই তো অন্য দেশে চলে যায়। তাহলে আমরা কি পেলাম? না পেলাম আমি এখানে আসি। সেখানে হচ্ছে আমার বাড়ানোর পরেও আমার টোটাল যেই লোডটা অ্যাবজর্ব করার কথা সেই অনুযায়ী আমার ক্যাপাসিটিটা আমি এখনো হয়নি, একটা। 2 নম্বর হচ্ছে এখানে সন্দেহ নেই যে আমার এখানে অনেকে মনে করে যে এখানে চিকিৎসা আমি চিকিৎসা দেশে cost গেলে অনেক আমার বেশি, কম হবে। হ্যাঁ। তার কারণ তারা দেখা যায় ধরেন যারা এখন তো খুব কাছাকাছি হয়ে গেছে, এখন তারা আপনার এখান থেকে আগে ফরিদপুর যেতাম ধরেন 4 ঘন্টা 5 ঘন্টা, বলেন পদ্মা সেতু এখন যাই হয়েছে, উঠলেই তাহলে আমি পদ্মা সেতু হওয়ার আগে থেকে মানুষ অনেকে ইন্ডিয়া মনে যায়। করে ওই দিক থেকে আমি বাসে উঠে আরেক পারে চলে গেলে ওখানে আমার সব মিলায় কম খরচ পড়ে, সেই জন্য অনেকে যায়। তো তার অর্থ এই না যে বাংলাদেশের চিকিৎসা যখন 10 বছর আগে বা 15 বছর আগে যতজন মানুষ চিকিৎসা পেত তার থেকে এখন কম পাচ্ছে, তার থেকে বহুগুণ বেশি পাচ্ছে। যাতায়াত হ্যাঁ। ব্যবস্থা উন্নত হওয়ার পরও মানুষ যাচ্ছে, এর আগে বহু বছর ধরে মানুষ ভারতে চিকিৎসা নিতে যাচ্ছে, হ্যাঁ। এখন আরো বেশি যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে কারণ এখন অর্থনৈতিকভাবে মানুষের তো উন্নতি হয়েছে, যারা- সেজন্য সবাই মনে করে যে না, ঠিক আছে আমি একটু ভারতে যাই বা আমি অন্য লাভু দেশে চৌধুরী যেয়ে বলি, করি। অর্থনৈতিকভাবে উন্নতি যদি হয়েই থাকতো তাহলে আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ভারতে চিকিৎসা নিতে যেত না, সিঙ্গাপুর যেত। কই সিঙ্গাপুর তো না যাচ্ছে না, তো আপনারা যান। সেই সময় তো এখনো হয়নি যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমি তো যে সবই আমি বুঝি। যে বাংলাদেশে যে অবস্থান থেকে আজকে যেখানে জি। এসেছি, আমার এখানে সবাই যে কোনো চিকিৎসায় গরিব দুঃখী আপনার কৃষকও সিঙ্গাপুর যাবে সেটা আমরা কোনোদিন এখন এক্সপেক্ট করি না। হয়তো ডাউন দ্য রোড 2000 যখন আমরা 41 সালে বলছি যে আমরা উন্নত স্মার্ট বাংলাদেশে যাব, তখন হয়তো দেখা যাবে স্মার্ট সিঙ্গাপুর যা লাগবে না, সিঙ্গাপুরের মানুষ হয়তো দেখবেন বাংলাদেশে আসছে চিকিৎসার জন্য। সেই দিনটা Nothing আমরা দেখতে unlikely. চাই, কিন্তু So, আমি আমরা সেটাই দেখতে চাই। সেই দিনটা আমরা দেখতে চাই, কিন্তু কে দেখাবে? আপনারা না ওনারা? হ্যাঁ, দেখাবো সেটাই আমরা হচ্ছে ইনশাআল্লাহ। প্রশ্ন। কারণ দেখাবো আমরা বঙ্গবন্ধু কন্যার হাতে এই দেশ চলছে, ইনশাআল্লাহ আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। এবং যেই ধরনের একটা উত্থান পতন অনেক রকম অনেক কিছু থাকে, সেই সব জায়গায় সমস্যা আসতেই পারে, সেই সমস্যা সমাধান করার মতন যে ক্যাপাবিলিটি সেটা আমাদের নেত্রীর আছে এবং আমরা সেভাবে আগাবো। তো সেই জায়গাটা যেহেতু আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম এবং অর্থনীতি একটা আনস্টেবল জায়গাতে আছে, সেখানে একটা ভাইব্রেন্ট পজিশনে রয়ে গেছে, তো সেই যে বাজেটটা দেওয়া হলো সেটা কি আমাদের জন্য ইন ফিউচার কতখানি স্টেবল থাকবে, নাকি এটা দিন আনি দিন খাই টাইপের বাজেট হয়ে গেল, সেই জায়গাটাতেই কিন্তু আমরা আলোচনা করছিলাম। কিন্তু আমি ওনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে সরকারে যদি ওনারা থাকতেন, অর্থনীতি যদি এই অবস্থায় থাকতো, তাহলে ওনারা কেমন বাজেট দিতেন? ধন্যবাদ। আমি তো আগেও বলেছিলাম, আমার দলও বলেছে, আর আমি এখনও বলতে যাচ্ছি, বা তার আগে আমি শ্রদ্ধেয় ভাই সিন্স উনি জনপ্রতিনিধি, দায়িত্বশীল জনপ্রতিনিধি, একটা ডাটা আপনি একটু চেক করবেন, হ্যাঁ, যে এই যে অর্থনীতি শ্রিঙ্ক করার এফেক্টটা কি হচ্ছে স্বাস্থ্য খাতে। আমি একটু ক্লিয়ারলি বলি, এলসি যে বন্ধ করা হচ্ছে, রাইট, প্রায়োরিটি অনুযায়ী আনফর্চুনেটলি মনে করেন হার্টের যে ভালভ লাগায়, পেস মেকার লাগায়, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে এখন স্বাস্থ্য খাতে স্টক নাই এসেনশিয়াল সার্জিক্যাল গুডসের জন্য। তো স্বাস্থ্য খাত তো অলরেডি অবহেলা হয়েছে, আর এই অর্থনীতির যে অবস্থা, এটারও কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আসতেছে আগামীতে। তো আপনারা যে বিদেশে যেতে চাচ্ছেন, এটা তো সিম্পল কিছু মানে জীবিত থাকার জন্য, এটা হচ্ছে আমরা বাধ্য হচ্ছি কিন্তু বেড়ে যাওয়ার জন্য। এখানে টাকা পয়সা সেকেন্ডারি, আমার দেশে তো ইকুইপমেন্টই নাই বা অর্গ্যানিক মেটেরিয়ালসই নাই। আর বিএনপি যেটা বলেন, বিএনপি যে বারে বারে বলে আসছে, প্রথমে তো আমরা 100% বেশি অ্যালোকেশন দিতাম স্বাস্থ্য খাতকে এবং শিক্ষা খাতকে। এটা আমাদের ভিশন 2030তেই লেখা ছিল, এটা অনেক আগে থেকে বলা, এটা নতুনভাবে কিছু বলা হচ্ছে না। দ্বিতীয়ত যেটা আমরা আগে থেকে বলে আসতেছিলাম, মূল্যস্ফীতি কমানোর জন্য এই 9-6 সুদ এবং ডিপোজিট হার আমরা রাখতাম না, অনেক আগে আমরা মার্কেট বেস ক্যাপ করে দিতাম ব্যাংকগুলোকে। সবাই বলতেছে, ইকোনমিস্টরা বলতেছে যে 9-6 দীর্ঘদিন চালানোর জন্যই কিন্তু মূল্যস্ফীতি বেড়ে গেছে, এটাকে আর কমানো যাচ্ছে না, যতই চেষ্টা করতেছে টাকা না ছাপানোর জন্য। তৃতীয় হলো যে ব্যালেন্স অফ পেমেন্ট অনেক আগেই আমরা ইনভেস্ট করতাম যেন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়, আর না হলেও আমরা অথচ মানে অপ্রিয় যে জিনিসগুলো সেগুলো বন্ধ করে দিতাম, যেন ফরেন এক্সচেঞ্জে
অতগুলা বড় ধাক্কা না আসতো। আর বর্তমানে যেটা করতে হবে, ঠিক আছে, তো অতির কথা বললাম, বর্তমানে এখন কোনো চয়েস নাই। ডলার এক্সচেঞ্জকে ছেড়ে দিতে হবে, মানে টাকাকে আরও ডিভ্যালু করতে হবে, ইন্টারেস্ট রেট ব্যাংকের জন্য কিছুটা বাড়াইতে হবে, আর ট্যাক্সেশনে রিগ্রেসিভ ট্যাক্স লাইক ভ্যাট কমিয়ে আনতে হবে, অ্যান্ড ডাইরেক্ট ট্যাক্সেশন লাইক ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ওটাকে বাড়া নিয়ে আসতে হবে সরকারের ব্যালেন্স পেমেন্ট ঠিক রাখার জন্য। এগুলো কিন্তু আমার একার কথা না, আমার দলেরও কথা, এটা অর্থনীতিবিদদের কথা, এবং আন্তর্জাতিক অর্থনীতি যারা আছে, বিশেষ করে যার কাছে এখন বাংলাদেশ, আমাদের তো পরামর্শ ছিল, এখন আওয়ামী লীগ এটা হয়ে গেছে কন্ডিশন, আমরা দিয়েছিলাম রেকমেন্ডেশন, এখন IMF এর পাল্লায় পড়ে এটা হচ্ছে কন্ডিশন। তাহলে কি এই বাজেটটা IMF এর শর্ত পূরণের বাজেট? এই বেশিরভাগ তো একটা অবশ্যই IMF এর শর্ত পূরণ করার জন্য এই বাজেটে আমি যে বলা অনেক কনস্ট্রেন্ট আছে, কিন্তু IMF তো বলে নাই যে জনগণের পকেট কেটে আপনি টাকা বাড়ান। IMF বলছে যে আপনি ট্যাক্স রেভিনিউ বাড়ান। তো আমরা তো বলছি ট্যাক্স রেভিনিউ বাড়ানো, কিন্তু IMF তো শর্ত হচ্ছে ভর্তুকি উঠাও, সাবসিডি উঠিয়ে দাও। এখন আপনি সাবসিডি দিচ্ছেন কোথায়? পাওয়ার সেক্টরে। পাওয়ার সেক্টরে টাকা কই যাচ্ছে? ক্যাপাসিটি চার্জ। আপনার তো চেইনটা ফলো করতে হবে। তো ক্যাপাসিটি চার্জ দিয়ে এটা তো ভর্তুকি বলা যায় না। অযথা আমাদের লাগবে 18,000 মেগাওয়াট ক্যাপাসিটি, আমরা করে রাখছি 30,000 মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি, টেস্টও করি না কোনোদিন 38,000 আছে কিনা, জাস্ট কাগজে কলমে আছে। কত বছর চলবে? বাট কাগজে কলমের জন্য আমরা ক্যাপাসিটি চার্জ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ড্র করতেছেন, অপচয় করতেছেন, সেখানে আপনার ঘাটতি আসতেছে, আর এই টাকাটা আপনি আবার বললাম অন্য খাতে ব্যবহার করতে পারতেছেন না। তো আমরা এই বাজেট পেশ করলে আমরা অ্যাটাক করতাম ওই জায়গাটাতে, যে যেখানে যেখানে অপচয় হচ্ছে সেটাকে কমিয়ে আনা, যেখানে লং টার্ম বেনিফিট পাচ্ছি, মিনিং সফট স্কিলস, মানুষের উন্নয়ন, মানুষের বিকাশ ঘটা, সেখানে আমরা ইনভেস্ট করার জন্য এখনও পরামর্শ দিই। এখন কিন্তু 1 মাস আছে বাজেট পাস করার আগে। আর এই বাজেটে কিন্তু আবার একটা মরাল চ্যালেঞ্জ একটা এখন আছে, যেটা ওনারা এখন দেখি ওনারা পাস করে কি করে না। কারণ অর্থমন্ত্রী দেখলাম যে একটা মরাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, রেকমেন্ডেশন, যে ট্যাক্স ফ্রি প্রিভিলেজটা এমপিরা এখন একটু ছেড়ে দিক। এটা কিন্তু আমি দেখছি পরিষ্কার, এটা ওনার রেকমেন্ডেশন, এটা কিন্তু উনি মানে জোরভাবে বলতেছেন। এখন আমরা দেখি যে সংসদে যারা বসছেন জোর করে, তারা কি জোর করে এই ট্যাক্সের টাকাও দিবে না গাড়ির জন্য, নাকি এই জায়গাতে অ্যাটলিস্ট একটা প্রাথমিক মরাল জায়গায় তারা একটু ফেরত আসবে? এখন এটা সময় বলবে। নিশ্চয়ই উনি তো একজন পার্লামেন্ট মেম্বার, সেই জায়গাতে ওনার হয়তো একটা মতামত থাকতেই পারে, কিন্তু আমি আপনাকে একটা যে প্রশ্ন করতে ভুলে গেছি ওনার উত্তর প্রশ্ন থেকে, সেটি হচ্ছে, আমি অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো একদমই, সেটি হচ্ছে আমাদের কিন্তু শ্রমিকরা হচ্ছে আমাদের দেশের একটা ভাগ্যলক্ষ্মী, যারা তাদের তো রেমিটেন্সে আমাদের চলছে অর্থনীতি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা উনি তুলেছেন, যে এই যে শ্রমিকরা যে টাকাটা পাঠাচ্ছে এবং আমাদের মালয়েশিয়া থেকে যে 17,000 শ্রমিক যেতে পারলো না, সেই শ্রম ব্যবসার সঙ্গে আদম ব্যবসা আপনাদের পার্লামেন্ট মেম্বাররাও জড়িত, এটা কি করে সম্ভব? সবখানেই আপনারা কেন? আমি ওনার এটার উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে, এই যে 17,000 যেতে পারেনি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং কারা দায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটা দেখবেন যে কারা দায়ী, এবং সেটাকে অবশ্যই সেটার ইয়ের বাইরে না, তাকে সেটার দায়িত্বের ভিতরে তাকে আসতে হবে। এখন মূল যেটা যেখানে উনি আসলেন, একটা জিনিস আসলো যে এমপিরা কেন থাকবে ওটার ভিতরে, 4জন এমপি থাকবে কেন? প্রথম কথা হলো, এখানে কোনো বেঁধে দেওয়া কিছু নেই। এখানে হলো যারা বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে, ওখানে সব মিলে বলা ছিল 100 একটা বোধহয়, তাদের প্রত্যেককেই দেওয়া আছে যে বাংলাদেশ থেকে তারা নিতে পারবে। এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশ সবসময় যেটা হয়, একটা সিন্ডিকেটের মতো হয়, দুই দেশের মধ্যেই, ওখানকার কিছু ব্যবসায়ী এখানকার ব্যবসায়ী মিলে যে কিভাবে এটাকে কন্ট্রোল করবে। এর সব জায়গায় যে যার পাবে চেষ্টা করবে এই জিনিসগুলো করার জন্য। এটা নট দ্যাট যে শুধু বাংলাদেশে মালয়েশিয়া হচ্ছে। আর এমপিদের যেটা বললেন, আমি একটু ভিন্নভাবে এটা উত্তর দিতে চাই, যে একটা এমপি যদি সৎভাবে এটা আদম বা এই যে ম্যান পাওয়ার যেটা পাঠানো, সেটা কি খারাপ ব্যবসা কোনো কিছু? এটা আমি যে জনগণকে যাদেরকে রিক্রুট করে বিদেশে পাঠাচ্ছি, আমি তো মনে করবো যে আমি একটা ভালো কাজ করছি তারা পাঠান, যদি আমি এই ম্যান পাওয়ারের ব্যবসায় নেই, যে ভবিষ্যতে কোনো করবো নাকি জানি না, কিন্তু কথাটা হচ্ছে যদি কোনো এমপি করে থাকে, সে যদি কোনো অন্যায় না করে, সে যদি এই বিজনেসটা করে, তো বিজনেসটা করলে তার ক্ষতিটা কোথায়? ন্যায় যেখানে আছে সেই ন্যায়ের জায়গাতে তো প্রশ্ন না, লাবু চৌধুরী, ন্যায়ের জায়গাতে প্রশ্ন না, যেখানে অন্যায় হচ্ছে সেই জায়গাটাতে প্রশ্ন উঠেছে যে এমপিরা এটা অন্যায় করেছেন। যেটা বলা হচ্ছে 4 জনের ছবি দিয়ে যেটা দেওয়া হয়েছে, কিন্তু সেই জিনিসটা পুরো ক্লিয়ার করে বলা হয়েছে, এবং সেটা ওনারা যদি ডাটাটা পুরো থাকে, আপনাদের একজন এমপি তো জেলেও আছেন, কুয়েতে তার সাজাও হয়েছিল কোনো ফেনি কিংবা কোনো এক আসলে এমপি, হ্যাঁ উনি তো আছেন এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে আছে। এরকম তো অনেকেই অনেক জায়গায় থাকতে পারে, তো যে করবে সেটা তার ব্যক্তি,
এমপি হোক, সে মন্ত্রী হোক, সে যেই হোক, না, একটা ব্যক্তি কিন্তু যদি no, করে no, 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 সেটা no, দায়িত্ব সেই ব্যক্তি ব্যক্তির নেবে। দায় কেন, দলকেও তো নিতে হবে, কারণ ও তো আর ব্যক্তিগত দলের জন্য বদনাম হয় অবশ্যই। আপনার দল থেকে হয়েছে। না, দলের জন্য এখন ধরেন আমি এখন এখান থেকে যাওয়ার সময় হ্যাঁ। একটা কোনো অপরাধ করে বসলাম, হ্যাঁ। অপরাধ করলে হবে যে আওয়ামী লীগের এমপি করেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এর আপনি উপরে অপরাধ করে এটা প্রথম আসবে। আসবে, আরে আওয়ামী কিন্তু- লীগের লাবু চৌধুরী করেছে। Right, কিন্তু আমি ব্যক্তি যেটা করেছি হ্যাঁ। সেটার জন্য তো দল বা সরকার তারা একটু হলেও, কিন্তু তারা তো দায়ী না। আমি নিজে এই কাজটা, অন্যায় কাজটা করলাম, তার দায়িত্বটা আমার, আমি আইনের আওতায় পড়তে হবে এবং আমি একটা সেটা চেয়ারে আমার থেকে ইয়েটা যখন হবে। বসে একজন লোক যখন করবে, তখন সে তার চেয়ারের প্রিভিলেজ দিয়ে কিংবা চেয়ারের ক্ষমতাটাকে অ্যাবিউজ করে সে যে কোনো অন্যায় করে। সাধারণ মানুষ তো আর অন্যায় করার সুযোগটা পায় না। Right, একটা হ্যাঁ। ক্ষমতার চেয়ারে থাকার পরেই মানুষ একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে সে আরো 10টা অন্যায় করে, সেটা হচ্ছে প্রশ্ন। এবং সেটা যখন সে একজন অন্যায়কারী অন্যায় করছে, তখন অবশ্যই সে যদি দলের থাকে, কোনো প্রতিষ্ঠানের থাকে, তাকে বিব্রত হতে হবে সেই দলকে কিংবা অবশ্যই, প্রতিষ্ঠানকে। সেটা আমি আপনার সাথে একমত। ব্যক্তির দায় না, হ্যাঁ। যখন সে দল যখন বিব্রত ওই- হবে হ্যাঁ। যে দল তাকে নিশ্চয়ই প্রিভিলেজ দিয়েছে বলেই ওই ব্যক্তিটি অন্যায় করেছে, যে দায়টা আপনাদের নিতে হচ্ছে বেনজির কিংবা আজিজ সাহেবের। দেন বেনজির আজিজ সাহেব নিয়ে তো অনেক কথা উঠছে। হ্যাঁ, এটা পরিষ্কার জিনিসটা যেটা বারবার বিভিন্ন জায়গায় আমরা শুনছি। এখন একটা কথা হলো যে চারিদিক থেকে সব জায়গা থেকে আসছে যে বেনজির আহমেদকে নিয়ে যে বিপুল সম্পদের অধিকারী সে, জি। ঠিক আছে, যেই সম্পদ সে আহরণ করেছে অন্যায়ভাবে অবৈধভাবে, তার দায়িত্ব তার অন্যায় করেছে, তাকে সেটা ফেস করতে হবে। জি। সেটার জন্য যদি আমি লাবু চৌধুরী তো তারে যাই বলে দিনে যে আপনি এই সম্পদটা অসাধারণ ভাবে রাখেন। ফেস করবে, উনি দেশেই তো নাই, আজকে ওনার হাজিরা ছিল দুদকে। হ্যাঁ, আপনারা কেউ আমি- জানেনই না উনি দেশ থেকে কবে চলে গেছে। আমি শুনেছি যে তিনি আবার আপনি সময় শুনেছেন, চেয়েছে। আমাদের মাননীয় হ্যাঁ। স্বরাষ্ট্রমন্ত্রী শুনেছেন, জানেন না, পররাষ্ট্রমন্ত্রীও জানেন না, জানে কে? নিশ্চয় আমি আর উনি। না না তাও জানি না। আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলেছেন হ্যাঁ। যে উনি যে আমি জানি না বলতে এটা বুঝাইছে, যেটা ধরেন কোর্ট থেকে যদি যখন অর্ডার থাকে জি। তখন সেই কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে কে গেল না বা তাকে আটকানো হলো কিনা সেটাই তারা মনিটর করে। যেহেতু হঠাৎ রাষ্ট্রপক্ষ করে কোনো যদি তার মামলা বাইরে চলে করেনি, যায়। কিন্তু এরকম একজন যখন মানুষের বিরুদ্ধে একটা দুদকের ইনভেস্টিগেশন চলছে, তখন ওই ভদ্রলোক কি করে দেশের বাইরে চলে গেলেন, সেটি একটি বড় প্রশ্ন রয়ে যায়। এটা এবং moral সেই জায়গা প্রশ্নের থেকে যদি উত্তরটা হয়- নিশ্চয়ই যে সরকারে আছে তাকেই দিতে হবে, এবং কারণ উনি সরকারের সময়ে তিনি একটা প্রধান দুটো প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, ছিলেন। হ্যাঁ। সেজন্য আপনাদের দায়টা আসে। যতই আপনারা বলেন আমি ওই দায় নিব না, কিন্তু দায় এটা নিয়ে একটু প্রতিদিন বিব্রতকর খুব স্বাভাবিকভাবে। ওই হ্যাঁ, দায় নিয়ে প্রতিদিন আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হচ্ছে, সেটাই তো একটা বিব্রতকর পরিস্থিতি। বিব্রতকর এবং অবশ্যই, সবচেয়ে বড় হ্যাঁ। পরিস্থিতি, ভদ্রলোক চলে গেছে দেশের বাইরে এবং বহাল তবিয়তে চলে গেছে। অথচ আজকেও কিন্তু আপনারা চেক ডিজঅনার মামলায় হাজবেন্ড ওয়াইফকে বিদেশে যাওয়াতে নিষেধাজ্ঞা করেছেন, চেক ডিজঅনার মামলাতে। অথচ সারা বাংলাদেশ উনি দখল করে ফেললেন বেনজির সাহেব, তিনি বহাল তবিয়তে চলে নিষেধাজ্ঞাটা গেলেন। তো কোর্ট থেকে বলেন। আসার পরেই সেই নিষেধাজ্ঞাটা হলো, ঠিক আছে না? আর এই জায়গায় যদি কোর্ট না, এই কথাতে অবশ্যই যুক্তি আছে, হ্যাঁ, তখন এটা আপনাদের কথা কথাতে হয়। যুক্তি আছে, হ্যাঁ, কিন্তু আমি morality, আপনার সাথে একমত, নৈতিকতা নেই। বিব্রতকর অবস্থা, কারণ যেই লোক ধরেন আপনাদের আপনার কথায় যুক্তি আছে, কিন্তু নৈতিক অবস্থান বড় নড়বড়ে। জি, সেই বিষয়ে আমাকে জনগণ অনুষ্ঠান বিচার শেষ করবে। করতে হবে। আপনি কি বাজেট নিয়ে থাকবো? আমি আজকে বাজেটেই থাকতে চাইলাম, পলিটিক্সে আসিনি, তারপরে চলে গেছি স্বভাব অনুযায়ী। এটা তো একটা পলিটিক্যাল বাজেট, সুতরাং যেতেই পারে। জি। না, আমরা যারা বারে বারে বলতেছি যে একটা জায়গায় আমাদের মানে এক জায়গায় আসতে হবে যে জনগণকে সামনে রেখে জনগণের কল্যাণে সবাইকেই কাজ করতে হবে। এখন আমরা বারে বারে দাবি করতেছি, অনুরোধ করতেছি, প্রেশার দিচ্ছি, অভিযোগ করতেছি সব দিকে, কিন্তু এই বর্তমান রিজিম তারা নড়বড়ই করতে রাজি না যে আসলে দেশের একটা অর্থনৈতিক সমস্যা যে আমরা আমাদেরকে ফেলে দিয়েছে। যতক্ষণ না ইটস লাইক অ্যালকোহল এডিকশন, যতক্ষণ না আপনি আগে এডমিট করবেন যে আমার একটা সমস্যা আছে, তখন আমি সমাধানের পথে যাব। জি। তো আমি অনুরোধ করতেছি, আমি ডিমান্ড করতেছি, আমি পরিষ্কার বলতেছি যে বাজেটটা আজকে প্লেস করা হয়েছে, এটা যদি এমনভাবে পাস হয় তাহলে আমরা ধরে নিতে হবে যে এটা জনগণকে ঠকানোর জন্য এই বাজেটটা তৈরি করা হয়েছে, এন্ড দেশকে ধ্বংস করার জন্য বাজেটটা জি, তৈরি করা হয়েছে। জি, আপনি বলে দিলেন খুব সুন্দর করে। নিশ্চয়ই আজকে আপনি ব্যক্তিগতভাবে বললেন একটি দলের জায়গা থেকে, এবং আপনারা আরেকদিন দলগতভাবে বড় প্রেস কনফারেন্স করে বলবেন এটা জনবান্ধব বাজেট হয়নি, দেশকে ধ্বংস করার জন্য বাজেট হয়েছে। এটুকুই আপনাদের দায়িত্ব? আমি তো বললাম, আমরা পরামর্শও দিলাম। এর বাইরে আর কোনো দায়িত্ব নেই এর বাইরে জনগণকে বাঁচানোর? জনগণকে বাঁচানোর জন্য যতটুকু পরামর্শ দেওয়া, জনগণকে সহযোগিতা করার জন্য, হারিকেন হোক, সাইক্লোন হোক, করোনা হোক, সব জায়গায় তো আমরা মাঠেও থাকি, এগিয়ে থাকি, পাশে থাকি। বিশেষ করে 2020-এ যখন করোনা মহামারীটা হলো, আপনি পরিষ্কার দেখেন, মিডিয়াতেও আছে, আপনার শোতেও ছিল, যে আমাদের মহাসচিব বিএনপি পক্ষ থেকে পরামর্শ দিল যে জিডিপির 2-3% ইমিডিয়েটলি ইনভেস্ট করা হোক দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য। অ্যান্ড সরকার ওই সময় শুনেছিল 2.7% ইনভেস্টমেন্ট তারা করেছিল, অ্যান্ড সবাই বিশ্বাস করে যে হ্যাঁ, করোনার যে ধাক্কাটা পেতাম সেই ধাক্কা থেকে বাংলাদেশ অনেক রাষ্ট্রের চেয়ে অনেক বেটার পারফর্ম করছে। তো সেই জায়গায় যেখানে
যখন সুস্থ জ্ঞানে ভালো আইডিয়াগুলো নেয় জি সবাই উইন করে, জনগণ তো উইন করে, আমরা সবাই দেশে উইন করি। আর যখন খালি আসে কেমনে আমি নিব, আবার চুরি করার সময় কোনো সমস্যা নাই, ওন করতে রাজি আছে এই সরকার, ধরা খেলে আবার ওন করবে না। সমস্যা ওই জায়গায় যে ধরা খেলে হিজ হুজ আমরা কেউ দায়িত্ব নিব না। একজন ব্যক্তি যদি দুর্নীতি করে তার জন্য সরকার দায়িত্ব নেবে কেন? যতক্ষণ হয়তো বলছে ব্যক্তি দায়িত্ব দুর্নীতি সরকার কেন অবশ্যই নেবে? না। না, ব্যক্তির দায় যদি সরকার ধরে বলতো যে ও দুর্নীতি করছে আমরা তার দায় নিব না, সেটা এক এই জিনিস। আমলেই তো ধরার But- জন্য ব্যবস্থা but হলো। সরকার ওয়েট করে, এই আমলেই তো যে মামলাটা নেওয়ার জন্য ব্যক্তি ব্যবস্থা হলো। ধরা খেলে বলে আমরা তাকে চিনি না, তাকে পছন্দ করি না, সে কি কোথায় কোত্থেকে আসছে, বায়োডাটা চেক করে। তো আমরা বলতেছি যে আমরা খালি বেনজির সাহেব বা আজিজ সাহেবের ব্যাপারে এটি শুনি, শুধু আজিজ সাহেব বেনজির সাহেবের মতো অনেক সাহেবরা আছেন। তো ওনারা যদি প্রপারলি, তার মানে আপনাদের কাছে এরকম বেনজির আজিজ সাহেবদের মতো তালিকা আছে? তালিকা তো আছে, তালিকা তো আপনি সেই তালিকাকে আপনারা কোনোদিন প্রকাশ করেছেন, ওনাদেরকে হেল্প করেছেন তালিকা প্রকাশ করে? আমরা নিয়মিত- জনগণকে জানিয়েছেন, জনগণ জানুক, সরকার কোনো ব্যবস্থা না নিক, জনতাকে জানান যে এই যে তালিকা দেখেন এদের। আমাদের সবার সহযোগিতায় এই এই 7 জানুয়ারির এই এই ভোটবিহীন নির্বাচনের আগে একজন সাবেক মন্ত্রীর ব্যাপারে খালি বাংলাদেশে না বিদেশে পত্রিকা তো ক্লিয়ারলি আসছে না, $200 মিলিয়ন কোথায় কোথায় সম্পত্তি, যেগুলো জি, এখনো জি। ওয়েবসাইটে আছে। তো এগুলো সবগুলাই তো সবার তথ্য মিলে, ইনক্লুডিং আমরা, জি। সবার তথ্য মিলে তো এগুলো সামনে আসে। তো তারপরেও যদি আপনি অ্যাকশন না নেন, যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তখন বলেছিল যে ইলেকশনের পরে দেখা যাবে, আর এখন বলতেছি মিডিয়াকে যে কই, মিডিয়া তো কিছু লিখলো না, আমি তো কিছু জানি না। তো এই জায়গাগুলো হয় কি, জনের কাছে পরিষ্কার হয়ে যায় যে আপনি দুর্নীতিগুলোকে পেট্রোনাইজ করতেছেন, নিজে না করেন বা পেট্রোনাইজ করতেছেন। বাট আমাদের পয়েন্ট হলো যে ধরা খাওয়ার পরে কেন বলেন যে আমি চিনি না বা জানি না বা কই গেছে আমি আমি মানি না। ইট শুড বি ওয়ান ইয়ার্ডস্টিক ফর অল। যদি আসলে জিরো টলারেন্স দেখাতে চায়, জি। তাহলে বাজেট ডকুমেন্ট মানে শুরু থেকেই সেটাকে, যেটা একদম স্টার্টিং এই তাকে গোড়াতেই শুরুতেই ধরে ফেলতে হবে, মানে সর্বনাশ But হয়ে at যাওয়ার least পর যখন আপনি প্রথম যেটা তথ্য পায়, তখন ধরে ফেলতে হবে। তখনই ধরে ফেলতে হবে, তাহলে এই ওই ট্যাগলাইনটা সময়- ঠিক হবে। সময় ক্ষেপণ জি। করতেছে। ইভেন বেনজির সাহেবের ব্যাপারে দেখেন, ওই বেনজিরের যে আলাদিনের Character আগে, ক্যারেক্টার কত আগে আসছে। জি তারপরে উনি আবার ফেসবুকে পোস্টও দিছে যে কিচ্ছা আবি বাকি হে। হ্যাঁ। এখন আমি জানি না কোন দিকে যাব, আমি কিচ্ছার অপেক্ষায় থাকবো ওনার থেকে, নাকি দুদকের অগ্রগতির অপেক্ষায় থাকবো, নাকি সরকারি মহল উনি থেকে তো যা একটা যা স্টেটমেন্ট শুনতেছি। দিয়েছিলেন উনি ফেসবুকে, বিভিন্ন টেলিভিশন দিয়েছিলেন। চ্যানেল স্টেটমেন্ট তো- প্রচারিত তো হয়েছিল। কোন জি। জায়গায় ওনার মেন্টাল স্টেট ছিল বা কনফিডেন্স ছিল যে ওরকম একটা ওপেন প্ল্যাটফর্মে আপনাদের বুঝতে কি বাকি আছে কোন জায়গায় ওনার মেন্টাল স্ট্রেংথের জায়গাটা ওনার কি ছিল? চলে যাওয়ার পরও এখনো বুঝতে বাকি আছে? আমার এখন এগুলো বুঝের বাইরে। আমি বলে কত দুর্নীতি করতে পারে একটা মানুষ, কত জমি নিতে পারে, কত বন দখল করতে পারে, আসলে কিন্তু আমার জি। যা আমি ইমাজিন করতে পারতাম দেখা যাচ্ছে তার চেয়েও অনেক অনেক বেশি জায়গায় তারা চলে যাচ্ছে। দ্যাটস এই একটা জায়গায় আমি ক্রেডিট দিব ওনাদেরকে। ওনারা ওনারা যেখানে যেখানে আপনি চিন্তা না করতে পারেন, যে স্বপ্নের কথা বলেন না, হ্যাঁ। দুর্নীতির স্বপ্ন সীমাহীন, এখানে কোনোভাবেই এটাকে অন্য কিছু তুলনা করা যায় না। জি, আলোচনাটাতে শেষ করে নিয়ে আসি। লাবু চৌধুরী, আর কিছু বলবেন আপনি? না, আমি দুর্নীতি নিয়ে যখন কথা বলছিলেন তো, হ্যাঁ। আর আপনাদের সাথে যে আলোচনাটা হচ্ছিল, যে একটা বারবার যেটা বলছি, একটা ব্যক্তি যখন দুর্নীতি করবে তার জন্য সেই দায়িত্ব নেবে। আরেকটা হলো এই যে বেনজির আহমেদের ব্যাপারে যখন দুদকে ইয়েটা উঠলো, তারপরে কিন্তু এই সরকারের সময়ে কিন্তু দুদক সেটা নিয়ে ইয়ে হয়েছে, এবং এই যারা ওনারা বলেন যে কোর্ট নেই, সেই কোর্টই কিন্তু অর্ডার করলো যে তার সমস্ত এগুলোকে ফ্রিজ করা হোক। হ্যাঁ, তার মানে এই সরকারের অধীনেই কিন্তু সেগুলো হচ্ছে। তো সরকার যখন একটা ভালো উদ্যোগ নিলেও আপনি বলবেন যে তোমার লোক চুরি করছিল কেন? জি জি, ওনার যে জিনিসপত্র স্থাবর সবকিছু ক্রোক করা না হলো, ব্যাংক অ্যাকাউন্ট 33টা ফ্রিজ করা হলো, কিন্তু শূন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে কি হলো? উনি তো আগেই টাকা উঠিয়ে নিয়ে চলে হ্যাঁ, গেছে। তো এখন সেই জিনিস লাভ কি? না, আমি আপনার উনি তো ওই জায়গাটা বলছে, ঠিক আছে, শুরুতেই যদি ধরা হতো তাহলে সর্বনাশটা এখানে এসে দাঁড়াতো না, আপনাদেরকে বিব্রত হতো না। তখন ওনারা আস্থা করতো যে জি আপনাদের ট্যাগলাইনটা ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। না, সেটা দেখা গেছে হয়তো আইনগত প্রক্রিয়ার কারণে হয়তো সেই জিনিসটা হয়নি, বা আইনগত প্রক্রিয়া যদি আগের থেকে যদি আসতো, কোর্ট থেকে আসতো অর্ডারটা, তাহলে হয়তো সেটা হতো। কোর্ট থেকে তো আসেনি। আজকে বেনজির সাহেবের বেনজিরবিহীন দুর্নীতি, সেটা আপনারাও অবাক হয়েছেন না? হ্যাঁ, অবশ্যই অবাক, অবশ্যই অবাক হয়েছে। দুর্নীতি করা যায় না, মানতে পারি না।
কারণ আপনারা আমরা যে আছে- আদর্শের উপরে ভিত্তি করে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা চাবো না এরকম চোর ডাকাত তাহলে থাকুক। কোন আদর্শিক লোককে আপনারা পুলিশের প্রধান না, করেছিলেন? যখন পুলিশের প্রধান হয়েছে তখন থেকে ওইটা নিয়ে কথা বলেনি। উনি তো অবসরে যাওয়ার পর এগুলো করেনি, পুলিশের না না থেকেই করেছে, করেছে। আমাকে আমি যেটা বলতে চাচ্ছি, ওনার সর্বশেষ 3 মাস পর দেখেন- আগে যেটা দেখেন করেছেন আজ- কিছু জলাডোবা কিনেছে। এখানে যখন সবারই সেই দায়িত্ব আছে, হ্যাঁ। সেই জিনিসটাকে তুলে ধরা আজকে কার যেভাবে দায়িত্ব আসছে, আছে? ওনাদের দায়িত্ব না, সব- ওনারা বলতে যাবে দেশের নাগরিক- ওনাদের তো কোমরই ভেঙে ফেলেছিল বেনজি। তার না হলে দাঁড়াতেই তার না হলে দেয়নি। আপনারা গণমাধ্যম আছেন, গণমাধ্যম বলবেন। সবচেয়ে বড় কথা, ঠিক আছে। বিরোধী সাহেবের বিরুদ্ধে যেটা অভিযোগ, বিরোধী পক্ষগুলো, সকল বিরোধী পক্ষ, যে বিরাজনীতিকরণটা উনি করেছিলেন। উনি একদম বিরোধী পক্ষকে যেভাবে দাঁড়াতে দিতেন না, সেটাই একটা জায়গা। গতকাল ওনারা সবাই জানেন, আমি কেন বলবো, ওনারা তো নিজেরাও জানেন, আপনারাও জানেন, সে যে অতি উৎসাহী ভূমিকা ছিল ওর রাজনীতিকরণের, সেটা একটা উর্দিপড়া মানুষের বোধ যায় না। পৃথিবীর কোনো দেশে এমনটা হয় না। কেউ হতে পারলে কি হয় সেটা তো ভারত আবার দেখিয়েছে, একক ক্ষমতায় না, কোয়ালিশন করতে হচ্ছে। সেই কোয়ালিশনের জায়গাটা তো আপনি দেখেছেন ভারতের পলিটিক্সে কি হলো। অর্থাৎ ওনাদেরও একটা জায়গা আছে, ভারতের গণতন্ত্রের বিউটিটা আপনারা সকলেই জানেন, সেখানে আছে জনগণ এবং বিরোধী পক্ষ, তারা আছে। মোদী সাহেবও তো নবনিপীড়ন করেছিলেন, কিন্তু সেই জায়গাতে কি হলো, জনগণ ঘুরে দাঁড়িয়েছে, ইউনাইটেড ইন্ডিয়া এবং বিরোধী পক্ষগুলোর যে রুখে দাঁড়ানোর ক্যাপাসিটি, সেই জায়গাতে হয়তো ওনারা ভোট করেন না, ওনারা চলে যান আপনাদের কারণে, ওরা দাঁড়াতে পারেন না। না, না, কারণ ওনারা- আপনাদের কত বেনজির যে আছে, ওনারা দাঁড়াবে কি করে, এটা একটা বড় প্রশ্ন। আজকে এখানেই শেষ করি আচ্ছা। অনুষ্ঠান। নিশ্চয়ই আপনি আর কিছু বলবেন? না, ধন্যবাদ। জি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান করছিলাম বাজেট নিয়ে। আর বাজেট হচ্ছে একটা পলিটিক্যাল ডিসকাশন, সেখানে অবশ্যই মোটা দাগে যদি আমরা অর্থনীতির কথা বলি, সেখানে হয়তো সাধারণ মানুষ আমরা অত বুঝতে পারি না। তো সুতরাং বাজেট নিয়ে যত কথাই বলি না কেন, সেটা যে কিন্তু রাজনীতির দিকে চলে যাবে, সেরকম রাজনীতির দিকে ডালপালা অবশ্যই এগিয়েছিল। আর সেখানে আমাদেরকে বেনজির আজিজকে নিয়ে কথা বলতে হলো। তবে আমি বাজেটেই ফিরে আসবো, বাজেট দিয়ে শেষ করব। সেটা হচ্ছে বাজেট আমাদের, অর্থাৎ জনগণের জন্যই তো বাজেট, একটা দেশের ডেভেলপমেন্টের জন্য বাজেট, একটা উন্নয়নের জন্য বাজেট। সেই বাজেটটা আমার আপনার আমাদের মতো হলো কিনা সেটা কিন্তু বোঝা যাবে যে আমি সামনের মাসে যে বেতনটা পাবো, সেটাতে আমার আয় এবং ব্যয় কতখানি আমি ব্যালেন্স করতে পারছি, জিনিসের দাম কি বাড়লো কি কমছে এবং কারা লাভবান হচ্ছে, সেটা কিন্তু দুই পক্ষ বোঝাচ্ছিলেন, ওরা বুঝিয়ে গেলেন। আর ভুক্তভোগী যেন আমরা জনগণ না হয় এই বাজেটে, এটা দিয়েই আমি শেষ করছি। ভালো থাকবেন সকলে। আবারও সম্মানিত দুজন আলোচককে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।